আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের আলোচনায় আমরা এমন কিছু সাফল্য সূত্র নিয়ে কথা বলবো বা সাফল্য সূত্রের উৎস নিয়ে কথা বলবো, যেটার রচনা হয়েছিল আজ থেকে এক অর্ধ শতাব্দীরও আগে। এবং অর্ধ শতাব্দী আগে একজন মানুষ এই চিন্তাগুলো করেছিলেন, এই চিন্তাগুলো নিয়ে লেখালেখি করেছিলেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগটা তিনি নিয়েছিলেন। এবং আজ 50 বছর পরেও সেই লেখাগুলো, সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো কিন্তু এখনও নবীনতার আনন্দে ঝকঝক করছে এবং এখনও বহু মানুষ এ থেকে অনুপ্রাণিত হচ্ছেন, এ থেকে তারা জীবনের বাক বদলের অনুপ্রেরণা নিচ্ছেন। তো দর্শক, আজকের এই আলোচনায় আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং অভিজ্ঞ, যিনি গত 2 দশক ধরে একাদিক্রমে এই সাফল্যের সূত্র নিয়ে সবার মাঝে চেতনার প্রচার করে যাচ্ছেন, প্রাণজিৎ লাল শীল, ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আপনি স্টুডিওতে এসছেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য সময় নিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রাবেয়া। শহীদ আল বুখারী মহাজাতক, যাকে আমরা শ্রদ্ধেয় গুরুজি বলে সম্বোধন করি, আত্মোন্নয়নের ক্ষেত্রে তিনি যে একটা মাইলফলক তৈরি করেছেন, এটা অবিস্মরণীয়। আত্মোন্নয়নের উপরে লেখক অনেক আছেন এবং অনেক জনপ্রিয় লেখকও আছেন, কিন্তু তিনি যে পথটি বেছে নিয়েছেন, যে পথে তিনি চলেছেন এবং যে পথে তিনি হাজারো মানুষকে পরিচালিত করেছেন, এটা একটা অনন্য বিষয় পৃথিবীর ইতিহাসে। তিনি লেখক হিসেবে সফল একজন মানুষ, তিনি শিক্ষক হিসেবে সফল একজন মানুষ এবং সবচেয়ে বড় তার যে সাফল্য, যেটা আমরা যারা তাকে অনুসরণ করছি আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণার কারণ, যে তিনি যা বলেন, তিনি যা লেখেন, তিনি যা শেখান, সেটার জ্বলন্ত প্রতিমূর্তি বা জ্বলন্ত উদাহরণ তিনি স্বয়ং, যেটা অনেক সময় অনেক সফল লেখকদের মধ্যেও সেভাবে দৃশ্যমান হয় না। আত্মোন্নয়নের যে যাত্রা তিনি শুরু করেছিলেন, লেখালেখির যে যাত্রা তিনি শুরু করেছিলেন সাধারণ মানুষের জন্য আজকে থেকে 50 বছর আগে, একজন পার্সন হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, আজকে সেটা কোয়ান্টাম নামে একটা অত্যন্ত সম্ভাবনাময় চেতনা, যে চেতনা ছড়িয়ে যাচ্ছে ক্রমে আমাদের দেশের পরিমণ্ডল পেরিয়ে সারা বিশ্বে, সেই চেতনার ভিত্তি নিয়ে আমরা আজকে একটু কথা বলতে পারি। আমার একটা একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করতে পারি। তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলটিতে আমি এমনিতে আবাসিক শিক্ষার্থী ছিলাম না, কিন্তু আমার ক্লাসের ব্রেকগুলোতে আমি যেহেতু সেখানে আমি অ্যাটেস্টেড, আমি চলে যেতাম। তো একবার আমার সেই আবাসিক হলের রিডিং রুমে ওখানে তো মানে বেশ কিছু পত্রিকা, লাইব্রেরিতে যেরকম পত্রিকা সাঁটা থাকে সেরকম একটি পত্রিকা, ইনফ্যাক্ট ট্যাবলয়েড, আমার চোখে পড়ল। এবং সেখানে আমি একটা, সাধারণত ট্যাবলয়েডগুলোতে হয় খুব রগরগে লেখা থাকে বা অন্য কোনো খবরাখবর থাকে, এন্টারটেনমেন্টের খবরাখবর থাকে। হঠাৎ করে দেখলাম যে ওখানে একটু ডিফারেন্ট ধরনের লেখা, এবং আমি লেখাটা মানে গোগ্রাসে পড়ে ফেললাম, বলা যেতে পারে। যে মানে কখন যে শুরু করে কখন যে শেষ করেছি সেটা আমি টেরই পাইনি, এবং আমি খুবই ইমপ্রেসড হলাম এবং একই সাথে আমি প্রচুর ক্ষুধার্ত হয়ে গেলাম যে এই লেখকের আরও লেখা আমাকে পড়তে হবে। কিন্তু মজার ব্যাপার, সেখানে আসলে লেখকের নামটি ছাড়া আর কিছুই ছিল না, ওটা একটা যেহেতু ম্যাগাজিন। আমি এরপরে খুঁজতে লাগলাম। এরপরে আমার আরেকদিন সুযোগ হলো নিউ মার্কেটে যাওয়ার, সেখানে কিছু বইয়ের দোকান ঘাটার। তো তখন সেই বইগুলো ঘাটতে গিয়ে কোয়ান্টাম মেথড নামে একটি বই আমি পাই আর কি। তখন আমার লেখককে আরও ভালো চেনা, এবং পরবর্তীতেও আসলে কোয়ান্টাম মেথড কোর্স এবং অন্য কিছুর মধ্যে দিয়ে এসেছি। কোয়ান্টাম মেথড কোর্স করার পরে আমি যখন একজন সদস্য হিসেবে আবার আমার যাত্রাটা শুরু হলো, তখন আমি দেখলাম যে তার আরও পুরনো কিছু লেখা আছে, এবং মানে সেই লেখাগুলো নিয়ে 2টো পুরনো সংকলনও তখন আমি কেনার সুযোগ হলো। একটি হচ্ছে, আজকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা চেতনা অতি চেতনা নিরাময় প্রশান্তি, এই বইটি সামনে নিয়ে বসে আছি। এবং এই বইটিতে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল, সেটা হচ্ছে এই বইটিতে একগুচ্ছ এমন কিছু বিষয় নিয়ে প্রবন্ধ রয়েছে
যেটা সচরাচর যেটা নিয়ে কেউ কথা বলে না, একটু রহস্যময়তা, একটু স্পিরিচুয়ালিটি, এক ধরনের অনুশীলনের কৌতূহল এবং সব কিছু মিলে। এবং আমার মনে আছে যে আমি দিনের পর দিন, রাতের পর রাত আমি এই বইয়ের প্রত্যেকটি প্রবন্ধ পড়েছি, বোঝার চেষ্টা করেছি, কিছু কিছু অনুশীলনের চেষ্টা করেছি। আপনি এই বইটির প্রথম যে আর্টিকেলটি আছে সেটা হচ্ছে অতীন্দ্রিয় ক্ষমতা। তো এখানে একটা ক্রিস্টাল বলের কথা আছে। আমার মনে আছে আমি বহু জায়গায় খোঁজ করেছিলাম যে ক্রিস্টাল বলটি কোথায় পাওয়া যায়, এবং এই মানে প্রচ্ছদটির মানে প্রবন্ধটির মধ্যে আবার এই ক্রিস্টাল বলের কিছু বিকল্পের কথা বলা হয়েছে, মানে ডিআইওয়াই মানে বিকল্প, সেটারও চেষ্টা করেছি। তো অর্থাৎ হচ্ছে যে আমার সেই মানে তারুণ্যের, একেবারেই প্রথম তারুণ্যের একটা বলা যেতে পারে যে প্রবল রহস্যপ্রিয়তার একটা অনুভূতি বা স্মৃতি আমি পাই আসলে এই লেখাগুলোর সঙ্গে। আপনার কি এরকম কিছু হয়েছিল কিনা? আসলে তাই হয়েছে। আপনি তো তাও নিতে পেরেছেন। আমি যখন এটা প্রথম পড়া শুরু করেছি তখন আমার কাছে মনে হয়েছে অন্য কোনো একটা জগতে হারিয়ে যাচ্ছি আর কি। এটা যেন চেনা জগতের বাইরে একটা নতুন কোনো জগৎ, এবং তার লেখাগুলো এমনভাবে টানে, এমনভাবে ভেতরে নিয়ে যায় যে অতীন্দ্রিয় জগৎটাকেও তখন খুব আপন মনে হয়েছে। এটা মনে হচ্ছে অতীন্দ্রিয়, কিন্তু তারপরে যেন খুব দূরের নয়, কারণ অর্জন করা যায়। কারণ তার লেখার একটা বিশেষত্ব হচ্ছে তিনি লেখার মধ্যে খুব সূক্ষ্মভাবে এবং খুব ইন্সপায়ারিং ওয়েতে তিনি মোটিভেট করেন, এইভাবে একটা শব্দ ব্যবহার করে যে আপনিও অনায়াসে এটি অর্জন করতে পারেন। এবং এই শব্দগুলো তিনি এমনভাবে ব্যবহার করেন যে এটা তেমন কঠিন কিছু না। আপনি যদি একটু চেষ্টা করেন, একটু যত্ন নেন, কিছুদিন একটু ধৈর্য ধরে লেগে থাকেন, আপনিও এটা অর্জন করতে পারবেন। তার লেখার একটা বিশেষত্ব হচ্ছে, যেমন অন্য অনেক আত্মোন্নয়নমূলক বই পড়লে মনে হয়, সবার প্রতি সম্মান রেখেই বলছি, মনে হয় যে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, নিজেকে মনে হয় যে আরেকটু জ্ঞানী হলাম আগের চেয়ে। কিন্তু তার লেখা পড়ার একটা বিশেষত্ব হচ্ছে, লেখা পড়ার সাথে সাথে মনে হয় যে কাজ শুরু করে দিই, কিছু একটা করি আর কি। একটা ড্রাইভ ফিল করা যায়, না ড্রাইভ যে এখনই তাহলে নিয়ে বসতে পারি কিনা, এখনই শুরু করি। এই যে লেখার ভেতরে এমন একটা মোটিভেশন যে ডু সামথিং নাও, এখনই কিছু একটা করো, এটা কিন্তু খুব বেশি লেখক এই মাত্রায় নিয়ে পাওয়া যাবে না আর কি। তো এখানে হচ্ছে বিশেষত যতটা না আমাকে জ্ঞানী করছে, তার চেয়ে বেশি আমাকে যেন তিনি কর্মী করছেন। কারণ আসলে তো কর্মের মধ্য দিয়েই তো প্রাপ্তিটা। হ্যাঁ, এটার একটা কারণ আমার কাছে মনে হতে হয়, ইনি হচ্ছেন খুব ব্যতিক্রমী সেই লেখকদের একজন, যিনি তার লেখাগুলো, লেখার বক্তব্যগুলো বা লেখার চর্চাগুলো তার নিজের জীবনেও আছে। হয়তো বা এটা একটা কারণ হতে পারে। এবং আমি অবশ্য আপনার সাথে আরও যোগ করতে চাই যে আত্ম উন্নয়ন সাহিত্য বা আত্ম উন্নয়ন লিটারেচার যেটাকে বলি, যে ওখানে অনেক সুন্দর এক্সপ্লানেশন থাকে, অনেক কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আলোচনা থাকে, কিন্তু অনুশীলন বা চর্চার ব্যাপারটা আমার চোখে কম পড়েছে। যে ওখানে হয়তো ফিলোসফি নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু কোনো একটা অনুশীলন করা, যে অনুশীলন করে আমরা এই ফিলোসফিটার কিছুটা হলেও আয়ত্ত করতে পারি, এই ব্যাপারটি আমার চোখে কম পড়েছে। আপনার কি মনে হয়? আসলে আমরা যদি কোয়ান্টাম মেথড বইটা যদি দেখি, যে শহীদ আল বুখারী মহাজাতক আমাদের শ্রদ্ধেয় গুরুজির সবচেয়ে পপুলার যেটি বই, এবারও বইমেলায় যে বইটি অন্যতম, মানে এত বছর পরেও যেটি এখনও মানে একটা বেস্ট সেলিং বুক হিসেবে এই বছরের বইমেলাতেও যেটা বিক্রি হচ্ছে, সেখানে যদি দেখা যায় যে সেই বইটি, সেটার ভেতরে থিওরিটিক্যাল গভীরতাও যেরকম আছে, নলেজ যেরকম আছে, একজন মানুষ আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যেরকম পরিষ্কার করা হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে বোঝার প্রচেষ্টাটা আপনি পরবর্তী সময়ের জন্য রেখে দিয়ে হলেও আপনি অনুশীলনটা শুরু করুন আর কি। এবং কি চমৎকার মোটিভেশন, তার কি চমৎকার উপমা তিনি ব্যবহার করেছেন সেই লেখায়, যে তিনি বলছেন যে পাওয়ার হাউস কীভাবে তৈরি হয়েছে, বিদ্যুৎ কীভাবে ট্রান্সমিশন লাইন দিয়ে আসছে, এটা যিনি বোঝেন তিনিও যেরকম সুইচ অন করে বাতি জ্বালাতে পারেন, আবার যিনি এসব কিছুই বোঝেন না, শুধু সুইচ অন অফ করতে পারেন, তিনিও একইভাবে বাতি জ্বালাতে পারেন। এবং এই যে বইয়ের শুরুতেই এই উদাহরণটা ব্যবহার করা একজন পাঠকের জন্য যে কত রিলিভিং, এটা যারা আত্ম উন্নয়নমূলক সাহিত্য পড়েন তারা বোঝেন। কারণ তাদের অনেক সময় মনে হয় যে আমি যে পরের অধ্যায়টাতে যাব, আমি তো আগের অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারলাম না, তাহলে পরের অধ্যায় থেকে কি আমি উপকৃত হব? কিন্তু তিনি কত চমৎকারভাবে আশ্বস্ত করছেন যে বোঝার প্রচেষ্টা আপনি পরবর্তী সময়ের জন্য রেখে দেন, আপনি অনুশীলনে মন প্রাণ সঁপে দিন, উপকার একই হবে। তখন মানে একজন পাঠক, একজন শ্রোতা, একজন ফলোয়ার, তিনি তখন আশ্বস্ত হন যে না,
আমি উপকার পাবো যদি এখন ওই অনুশীলন শুরু করে দিই। এটা হচ্ছে এটা খুব ভালো বলেছেন। আমার একটা সময় নিয়মিত বই পড়ার সময়গুলো যখন কমে গেল, তখন একটা সময় হঠাৎ করে দেখলাম আমার মধ্যে এমন একটা অভ্যাস শুরু হয়েছে যে আমি বেশ বুক রিভিউ ভিডিও দেখি। তো কিছুদিন পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা, বুক রিভিউ ভিডিও আমি কেন দেখছি। আমি দেখলাম যে আমার আশেপাশে লোকজন দেখে, সেটা হচ্ছে যে বড় একটা বই পড়ার তো কষ্ট আছে, বা অতটা সময় পাওয়াটা ডিফিকাল্ট বা ম্যানেজ করা ডিফিকাল্ট। সেটা না করে একটা বুক রিভিউ ভিডিও দেখে হয়তো এই বইটা সম্পর্কে তিনি এক গাদা কথা বলে দিলেন। এটা একরকম। এরপরে আমি লক্ষ্য করলাম যে যারা এই বুক রিভিউ ভিডিওগুলো করছে, এবং দেখা যাচ্ছে উনি এমন একটা পরিবেশে বসে ভিডিওটা করছেন, তার চারপাশে বই, একদম মানে বইয়ের ভেতরে ডুবে গেছেন তিনি, বইয়ের সমুদ্রে। কিন্তু যখন আস্তে আস্তে এই মানুষগুলো, এখন আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে কেউ সম্পর্কেই জানা যায়, জানার তো মানে জানতে চাইলে জানা যায় না এমন ব্যাপার হয় না। তো যখন তাদের সম্পর্কে একটু বেশি জানতে শুরু করলাম, দেখলাম তার ব্যক্তিগত জীবন বা অন্যান্য আসরে তিনি কেমন থাকেন, তখন দেখলাম যে আসলে এই যে এত পড়া, এই যে এত জানা, এই জানার আসলে সেরকম প্রতিফলন কিন্তু তার চরিত্রে বা ব্যক্তিত্বে নেই। এই ব্যাপারটি মানে এটা আমার জন্য একটা শকিং ব্যাপার ছিল যখন, কারণ আমি আসলে ওই যে বইগুলো পড়েছি তখনই আমি কোয়ান্টাম চেতনার সঙ্গে ইনভলভ হয়ে গেছি। তো আমার দেখাশোনা তো এমন একজন যিনি যা বলেন তা তিনি করেন। তো এটা একটা খুব মানে আমি যখন পেছনে তাকিয়ে ভাবি যে আসলে মানে পার্থক্যটা কোথায় গড়ে দিয়েছে, সেই জিনিসটি আমার কাছে খুব মানে ভালো লাগে। আসলে বিষয়টা রাবিয়া আপা তাই, কারণ প্রচুর বই লিখলেই যে তিনি সফল লেখক হবেন এরকমটা নাও হতে পারে আর কি। যদি একটা মাস্টারপিস থাকে, তার একটা বা দুটো মাস্টারপিস থাকে, সেটাই তাকে অমরত্ব দেওয়ার জন্য, এবং তিনি যে মেসেজটা দিচ্ছেন সেই মেসেজের তিনি মানে বলা যেতে পারে একটা জ্বলন্ত মডেল, এটাই তার অমরত্বের জন্য বা আরও লক্ষ মানুষকে ইন্সপায়ার করার জন্য কিন্তু যথেষ্ট। এবং শ্রদ্ধেয় গুরুজি বলতে পারি যে তার এই যে প্রথম দিকের যে বই চেতনা, অতিচেতনা, নিরাময়, প্রশান্তি, এবং এর আগে যে আরও যে কয়েকটা বই বেরিয়েছে, এই বইগুলো কিন্তু তাকে তার যে মাস্টারপিস কোয়ান্টাম মেথড, আলটিমেটলি এই বইগুলো কিন্তু তাকে মাস্টারপিসের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছে। এবং কোয়ান্টাম মেথডের পরেও আরও বেশ কিছু বই বেরিয়েছে তার, কিন্তু সেগুলো হচ্ছে কোয়ান্টাম মেথডের বলা যেতে পারে সাপ্লিমেন্টারি বা পরিপূরক। কিন্তু আজকে এখনও অবাক লাগে এত বছর পরেও, যে যখন সাইকোলজি এত বিকশিত হয়েছে, নানান ধরনের তথ্য আসছে, গবেষণার রিপোর্ট আসছে, কিন্তু কোয়ান্টাম মেথড বইয়ে সেখানে তিনি মানে যে তথ্যগুলো উপস্থাপন করেছেন আজকে থেকে প্রায় 30 বছর আগে, এখনও কত উত্তরাধুনিক বলা চলে, এখনও যেন নতুন গবেষণাগুলো যেন সেই তথ্যগুলোকেই সাপোর্ট করছে। এটাই বলতে চাচ্ছিলাম যে মানে যত সময় যাচ্ছে তত যেন আরও র্যাটিফাইড হচ্ছে ওই জিনিসগুলো দিয়ে। আপনিও বলছিলেন যে আজকে 50 বছর বা 50 অধিক বছর পরেও লেখাগুলো কিন্তু তার যে, আমরা যদি বলি এটার লেখন মান বা মানে সময়ের সাথে তার প্রাসঙ্গিকতা এবং লেখার যে ধারা বা লেখন শৈলী, এই জিনিসটা কিন্তু এখনও খুবই প্রাসঙ্গিক। কারণ 50 বছরে ভাষার অনেক পরিবর্তন হয়েছে, লিখন শৈলীর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই বইগুলো কিন্তু এখনও আমরা এটাকে আধুনিক একটা লেখনী বলেই মনে করতে পারি। এবং তখন আমার চিন্তা হয় যে আসলে 50 বছর আগে এইরকম একটি বই লেখা, সহজ বই লেখা, এটা কত কঠিন ছিল। কারণ আমরা জানি যে সেই সময় মানে তথ্যের সহজ প্রাপ্যতা যেমন খুব ছিল না, ঠিক তেমনি বিষয়গুলোকে সেই সময়কার পাঠকের উপযোগী করার জন্য তাকে কিভাবে, মানে আমি বিষয়গুলো আসলে একা একা চিন্তা করি। এক্স্যাক্টলি, মানে রাবিয়া আপা আপনার সাথে ঠিক এই জিনিসটা আমি অ্যাড করতে চাচ্ছি যে দুটো বিষয় আপনি উল্লেখ করেছেন। এক হচ্ছে তথ্যের সহজলভ্যতা। সে সময় আসলে তথ্য খুব সুলভ ছিল না। এখন তথ্যের বিস্ফোরণের যুগে এটা হয়তো আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব না যে একটা ছোট্ট লাইনের বের করার জন্য হয়তো তাকে কী পরিমাণ বই ঘাটাঘাটি করতে হয়েছে, হয়তো দিনের পর দিন তাকে লাইব্রেরিতে কাটাতে হয়েছে কিছু কনক্লুশনে পৌঁছার জন্য। এবং সব আবার লাইব্রেরিতে পাওয়া নাও যেতে পারে, সব লাইব্রেরিতে নাও পাওয়া যেতে পারে। তার আপনার মনে আছে তিনি প্রায় স্মৃতিচারণ করেন যে তিনি পুরনো বইয়ের দোকান থেকে বই কিনতেন, এবং সেটা অনেক সময় দেখা যেত যে আমাদের দেশে অনেক সময় বিদেশি যারা বসবাস করতে আসেন, কিছু সময়ের জন্য হয়তো কাজ করতে আসেন, এবং চলে যাওয়ার সময় তারা বইগুলো তো আর নিয়ে যান না, বিক্রি করে যান, ম্যাগাজিন, বই। এই বইগুলো যেই দোকানে যেত
তারা তার কাছে মানে তাদের সঙ্গে তার সম্পর্ক থাকতো এবং তিনি বই জি আপনি বলছিলেন সেটাই মানে অর্থাৎ কত কষ্ট তাকে করতে হয়েছে এর পেছনে এক একটা লাইনের পেছনে মানে সেই বাক্যটি তার বইয়ে নিয়ে আসার জন্য, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে আজকে থেকে 50 বছর আগে এই আর্টিকেলগুলো লেখা হয়েছে, সেই সময় ভাষার ধরনটাও কিন্তু ভিন্ন ছিল। সেই সময় ভাষার মধ্যে একটু একটু সাধু ভাষা ব্যবহার করার প্রবণতা, একটু অলংকার প্রবণতাটা বেশি ছিল। কিন্তু তিনি যে সহজ ভাষায় আত্মোন্নয়নের যে সাহিত্যকে যে সহজ ভাষায় নিয়ে এসছেন, যেটা এখন এই সময় এসে বোঝা যায় যে ভাষা মানে যেভাবে লিখলে এখন পড়তে আরাম লাগে, পড়তে ভালো লাগে, এই ভাষাটা তিনি 50 বছর আগেই তিনি এই ভাষাতেই তার সাহিত্য রচনা করে গেছেন বা আত্মোন্নয়নের লেখাগুলো লিখে গিয়েছেন, যার ফলে এত বছর পরেও আবারও যখন পড়ি আমরা কিন্তু বোর্ড ফিল করি না। এবং ইয়ং জেনারেশনও যখন এটা পড়েন তারা তাদের লাইফের সাথে এটাকে অ্যাটাচ করতে পারেন, তারা আকৃষ্ট হন আর কি। তো এই যে একটা লেখনীকে কালজয়ী করতে পারা, এটা একটা অনন্য একটা শক্তি বলতে পারি, তার একটা ক্যাপাসিটি বলতে পারি আর কি। তো এটা তার লেখার একটা সুযোগ বলা যেতে পারে, যে প্রিভিলেজ হয়েছে, সেটা হলো যে লেখক মহাজাতককে কাছ থেকে দেখা। অর্থাৎ তিনি যখন লেখেন তখন তিনি কিভাবে লেখেন, মানে কীভাবে, মানে সেটা তো আমি সব কিছু আমি দেখতে পাইনি, কিন্তু যখন ওনাকে কাছ থেকে যে সময়গুলোতে দেখেছি এবং আমি অবাক হয়েছি যে লেখক হিসেবে তিনি কিন্তু সাংঘাতিক খুঁতখুঁতে। অর্থাৎ এমনও হয়েছে যে একটা ছোট অনুচ্ছেদ লেখার জন্যে তিনি ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন, এবং সে সময় আসলে তার এক্সিকিউটিভ হিসেবে কাজ করার সুযোগ হয়েছে, মানে কম্পিউটার অপারেটর, উনি হয়তো লিখে দিয়েছেন। এবং এমনও হয়েছে যে 20 বার সেই লেখাটা পরিবর্তন করতে হয়েছে। তিনি কাগজে লিখতেন, সেটাকে প্রথমে কম্পোজ করতাম এবং কম্পোজ করে তাকে দেখাতে যেতে হচ্ছে, এবং এরকম 20 বার কাটাকাটি করার পরে একটা জিনিস এলো, সেটা তিনি তখন অ্যাকসেপ্ট করলেন বা বললেন যে এখন এটা ছাড়া যেতে পারে। আপনি বলছিলেন যে একটি বাক্য বার করতে তার কত, এবং এই যে হয়তো কোয়ান্টাম মেথডের মতো একটা গ্রন্থ সংকলন বা এই যে এরকম কয়েকটি আর্টিকেলের একটা গ্রন্থ সংকলন, এটা করতে না জানি তার কত কত কর্মঘণ্টা এবং কত বছর আসলে তিনি ব্যয় করেছেন। কিন্তু এরকম ব্যয় করেছেন বলে অল্প কিছু লেখা, কিন্তু সেগুলোকেই আমরা এখনও আমাদের মাঝে লালন করছি, ধারণ করছি, বহন করছি। আনডাউটেডলি আসলে কোয়ান্টাম মেথডের পেছনে তো আমরা জানি যে শুধু এই বইটির পেছনে তার জীবনের অনেকগুলো বছর তাকে ব্যয় করতে হয়েছে, এবং আমরা এরকমও শুনেছি যে শুধু জীবন চালানোর জন্য যেটুকু না হলেই নয়, সেটুকু সময় তিনি ব্যয় করতেন হয়তো উপার্জনের জন্যে, আর বাকি পুরো সময়টা তিনি নিবেদন করেছেন গবেষণায়। দিনের পর দিন দরজা বন্ধ করে গবেষণাতে ডুবে থেকেছেন, এবং বছরের পর বছর দীর্ঘ প্রায় 12 বছরের তার যে নিরলস গবেষণা, এবং যেটা বলছিলেন খুঁতখুঁতে, একটা লাইন নিয়ে যদি তার এত খুঁতখুঁতে থাকে, তাহলে একটা সিস্টেম ডেভেলপ করতে তিনি কী পরিমাণ সময়, কী পরিমাণ শক্তি, কী পরিমাণ মনোযোগ তিনি এর পেছনে দিয়েছেন, যার ফলে আজকে কোয়ান্টাম নামের এরকম একটা আধুনিক চেতনা বিকশিত হয়েছে, যেটা এখন লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে এ থেকে আর কি। আপনি একটু আগে বলছিলেন যে এই বইটি পড়লে একটা সাংঘাতিক ড্রাইভ কাজ করে যে আমি এটা চর্চা করব, এটা অনুশীলন করব। তো আমার একটা ঘটনা বলি, আমি বইটি পড়ে স্বাভাবিকভাবেই খুবই এক্সাইটেড ছিলাম, এবং আমার মনে হতো যে সবাইকে আমি ধরে ধরে বইটি পড়ে শোনাই। তো একবার আমার মনে আছে, তখন আমার বড় খালা আমাদের বাসায় এলেন, আমার আম্মা কোথায় যেন গেছিলেন বেড়াতে, তো খালা এসেই মানে খুব, ওনার আসলে একটু শ্বাসকষ্টের রোগ আছে, তো উনি এসে খুব হাঁপাতে লাগলেন এবং খুব মানে অ্যাজ ইফ যে তার দম বন্ধ হয়ে যাবে, এবং তার শরীরটা মনে হলো যে আমি দেখতে পাচ্ছিলাম যে খুব মানে একটু মানে ফেইন্টেড হওয়ার দিকে। তা আমি খালাকে একটু বসালাম, একটু আমি যেহেতু দমের প্র্যাকটিসটা জানি, বইটি পড়ে অলরেডি শিখেছি, আমি ওনাকে বসতে বললাম, এবং আমি বললাম যে খালা আপনি একটু শান্ত হয়ে বসেন, আমি আপনাকে কিছু কথা পড়ে শোনাই। তখন আমার কাছে কোয়ান্টাম মেথড যে বই, আপনার মনে আছে যে সেখানে একটি অধ্যায় আছে যেখানে প্রফেসর এমিউ আহমেদের একটা ঘটনা আছে, তার শ্বাসকষ্ট, তার কিভাবে তিনি আসলে মৃত্যুর থেকে ফিরে এলেন, তার নিজের জবানিতেই লেখাটা আছে, যেটা বইটিতে কোট করা হয়েছে। আমি ওই জায়গাটা একটু পড়ে শোনালাম। আমি একটু দ্বিধান্বিত ছিলাম যে এরকম অবস্থায় উনি কি মানে আসলে জিনিসটা পছন্দ করবেন কিনা, কিন্তু আমার গাট ফিলিং বলছিল যে আমি যদি আসলে এই বিশ্বাসের কথাগুলো বলি, আসলে ওই লেখাগুলোতে বিশ্বাস, নিজের বেঁচে থাকার প্রেরণা, এই বিষয়গুলো ছিল। তা আমি ওনাকে
একটু পড়ে শোনালাম এবং আশ্চর্য হয়ে দেখলাম, শুকর আলহামদুলিল্লাহ, মানে আমি হয়তো খানিকটা পড়লাম, 2 মিনিট পড়লাম, 3 মিনিট পড়লাম, আস্তে 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 উনি শান্ত হয়ে গেলেন। আমার নিজের কাছে এটা খুব বিস্ময়কর ছিল যে শুধু কিছু কথা শুনলেন, উনি লেখা শুনলেন, কিন্তু তিনি ভালো বোধ করলেন। তো পরবর্তীতে আসলে কোর্স করে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়েছে, বা মনে হয়েছে যে আসলে আত্মবিশ্বাসের যে সঞ্চার সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে, যদি সেটা একজন কেউ তার ভেতরের দরদ দিয়ে যদি সেই সংকলনটা করেন। আসলে একজন বিশ্বাসী মানুষই বোধহয় আরেকজনের ভেতরে যত সহজে বিশ্বাস সঞ্চার করতে পারেন তার কথার মধ্য দিয়ে এবং তার লেখার মধ্য দিয়ে। একজন তাত্ত্বিক বা তথাকথিত অনেক নলেজেবল পার্সন মানুষও হয়তো সেভাবে সে বিশ্বাসকে সঞ্চার করতে পারেন না। শহীদ আল বুখারী মহাজাতক অ্যাজ এ লেখক হিসেবে তার লেখার সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে তিনি যে কথাগুলো লেখেন সেই কথাগুলোকে তিনি খুব গভীরভাবে বিশ্বাস করেন, ধারণ করেন, এবং আরেকটা ইন্টেনশন কাজ করে তার লেখার মধ্যে, সেটা হচ্ছে ইমপ্রেস করার চেয়েও, পাঠককে ইমপ্রেস করার চেয়েও পাঠক যেন উপকৃত হন এখান থেকে, পাঠকের জীবনে যেন একটা ইতিবাচকতার একটা ছোঁয়া আসে, তার জীবনটা যেন ইতিবাচকভাবে বদলে যায়। তার প্রত্যেকটা লেখার মধ্যে এই তাগিদটা খুব গভীরভাবে সুস্পষ্ট। কারণ আমরা শুরুতেও কিন্তু ব্যাপার বলেছি যে তিনি মোটিভেট করেন যে আপনি এটা অনায়াসে অর্জন করতে পারেন, অর্থাৎ পথটা কঠিন নয় কিন্তু পথটা লম্বা, কিন্তু তিনি শুরু করার ব্যাপারে তিনি যে একটা মোটিভেশন তৈরি করেন যে এখনই কিছু একটা করি, তাহলে বসে আছে কেন, এখনই শুরু করে দেই। এই যে শুরু করার একটা ড্রাইভ তিনি লেখক হিসেবে এবং আলোচক হিসেবে যে তিনি করতে পারেন, এটা সম্ভব হয়েছে দুটো কারণে। প্রথমত তিনি প্রচণ্ড তার বিশ্বাস, তিনি যে এই বিশ্বাসকে তিনি গভীরভাবে লালন করেন, এই বিশ্বাসের মডেল তিনি নিজেই, এবং 2 হচ্ছে সেই পাঠক বা সেই শ্রোতার একেবারেই বলা যেতে পারে নিঃস্বার্থ কল্যাণ কামনা, যে তার কল্যাণ হোক, তার ভালো হোক। হয়তো এইটা তার লেখার একটা বড় শক্তি। জি, নিঃসন্দেহে। তো পরবর্তীতে তো আমরা আসলে দেখেছি যে মানে এই মানে আসলে মানে তার, আমরা যদি দেখি যে তার পুরো জীবনটাই আসলে একটা মানে রূপান্তরের, বলা যেতে পারে যে রূপান্তরের বাহক হতে চেয়েছেন তিনি সবসময়। এবং একবার, এটা খুব বেশি সময় আগে নয়, একবার তার সঙ্গে মানে তার কিছু খুব অনুভূতি শোনার সুযোগ হচ্ছিল। তিনি বলছিলেন যে আসলে তার জীবনের লক্ষ্যটাকে তিনি কিভাবে নির্ধারণ করলেন। তো তিনি মানে জাস্ট নিজের মতো করেই বলছিলেন, আমরা শুনছিলাম যে যখন বাংলাদেশ স্বাধীন হলো 1971-এর পর, তিনি চিন্তা করলেন যে আমাদের এই যে এখন ভেঙে পড়া যে দেশ, ভেঙে পড়া মানুষের অবস্থা, সমাজ, অর্থনীতি, এটাকে পুনর্নির্মাণের জন্য কি করা যায়। আসলে সেই সময় তো সবাই মিলেই সেই চিন্তাগুলোই করেছেন, এক একজন এক একভাবে এগিয়ে গেছেন। অবশ্য এটার ব্যাকগ্রাউন্ডে তার আরেকটা ইনসাইট তার কাজ করেছে। আমি আপনাকে বলছিলাম যে তার বইয়ের উৎস কোথায় ছিল। তিনি যেটা করতেন যে তিনি মানে পুরনো বইয়ের দোকান থেকে বই কিনতেন, ম্যাগাজিন কিনতেন। তো একবার এরকম একটা ঘটনাক্রমে তার হাতে এমন একটা ম্যাগাজিন পড়ে, মানে বিদেশি ম্যাগাজিন, সেখানে তিনি একটা বড় নিবন্ধ পান এবং নিবন্ধটি পড়ে সেখানে কিছু তিনি গবেষণা ফল দেখতে পান আর কি সেখানে লেখা। এবং সেখানে একটি গবেষণা ছিল যে সিআইএর একটি গবেষণা, এবং তারা বলছে যে আগামী শতক, মানে এটা হয়তো আমি 1976-75 এই সময়গুলোর কথা বলছি, ওই সময়ে সিআইএর একটি গবেষণা ফল বা গবেষণার পর্যবেক্ষণ তারা বলছে যে আগামী শতাব্দী হবে মানুষের মনকে যারা নিয়ন্ত্রণ বলা যেতে পারে, প্রভাবিত বলা যেতে পারে, অনুপ্রাণিত বলা যেতে পারে, দু অর্থেই পজিটিভ বা নেগেটিভ করতে পারবে, তারাই আসলে নেতৃত্ব পাবে বা তারাই আসলে এগিয়ে যাবে। এই বিষয়টি তার মধ্যে খুব গভীর ভাবনার সঞ্চার করেছে। এবং পরবর্তীতে যখন তিনি আসলে নিজের জীবনকে নিয়ে কি করবেন এরকম একটা দিগদর্শন নিয়ে ভেবেছেন, তখন আসলে তার সামনে এটাই এসছে যে তিনি মানুষের মনন নিয়ে কাজ করতে চান, তিনি মানুষের মনকে এগিয়ে নিতে চান, মনকে তিনি উৎসাহিত করতে চান, অনুপ্রাণিত করতে চান। এবং এভাবেই আসলে তার পরবর্তী জীবনের যে কাজগুলোর মানে সীমারেখা বা বলা যেতে পারে কাজের স্কোপগুলো এভাবেই নির্ধারিত হয়েছে।
জি, আমি এখানে একটু বিষয় যোগ করতে চাচ্ছি আপনার যে সিএর যে গবেষণা এটা যে কতটা সত্য এটা তো এখন আমরা বুঝতেই পারছি এই সময়ে এসে। সব জায়গা থেকেই মানুষের মন, মানুষের ভাবনাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে তাদের চিন্তার মধ্যে মানুষের ভাবনাকে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা চলছে। কিন্তু শ্রদ্ধেয় গুরুজির তার যে ইন্টেনশনটা ছিল সেই ইন্টেনশনটা ছিল অনেকটা মানুষের মনকে তার চিন্তায় বা তার বিশ্বাসে, তার ভাবনায় নিয়ে আসা নয়, তার মনের মুক্তি, জি জি, তার বিশ্বাসের মুক্তি। এবং এই ক্ষেত্রে শ্রদ্ধেয় গুরুজি যে গল্পটা আমরা ব্যবহার করি, যে সেই সার্কাসের হাতির গল্প, যে সে বন্দী ছিল ভ্রান্ত বিশ্বাসের শৃঙ্খলে। কোয়ান্টাম কি দিতে চায়, বা শহীদ আল বুখারী মহাজাতক লেখক হিসেবে বা আলোচক হিসেবে তিনি কি চেয়েছেন সারা জীবন? তিনি চেয়েছেন এই ভ্রান্ত বিশ্বাসের শৃঙ্খল থেকে তার মনটা যেন মুক্তি লাভ করে, সে যেন মুক্ত বিশ্বাসে উপনীত হয়। অর্থাৎ সামনের যে সময়গুলো আসবে তিনি ঠিক বুঝতে পেরেছিলেন যে মানুষের মনকে দখল করার একটা লড়াই শুরু হবে আর কি। তা সেই সময় একটা মানুষ যেন মুক্তভাবে চিন্তা করতে পারে, চিন্তা করে কোনটা তার জন্য ঠিক, কোনটা তার জন্য ভুল, এটা যেন সে নিজে ডিসিশন নিতে পারে। সেই জন্য তিনি কোয়ান্টাম এমন একটা চেতনা তৈরি করেছেন যেটা মানুষের মনে মুক্তি দেয়, যে তার ভেতর কত শক্তি আছে, তার ভেতরে কত শক্তি আছে, কত কিছু করার ক্ষমতা তার ভেতরে আছে। এবং সে যে তার যে সার্কাসের হাতি হয়ে থাকার প্রয়োজন নাই, সে যে জঙ্গলে একটা দুরন্ত প্রাণ হস্তি শিশুর মতো প্রচণ্ড শক্তির উৎস তার ভেতরে নিজেই, সেটাকে সে উপলব্ধি করতে পারে ধ্যানের মধ্য দিয়ে, মেডিটেশনের মধ্য দিয়ে এবং এই আত্মোন্নয়নমূলক লেখাগুলোর মধ্য দিয়ে। তো এটাই তার সবসময় প্রচেষ্টা ছিল তার লেখা। তো পরবর্তীতে আসলে ওনার এটার যে আরও বিস্তার যেভাবে হলো, আপনি যদি আমাদের নতুন দর্শকদের জন্য একটু তুলে ধরেন, মানে কিভাবে কোয়ান্টাম মেথড কোর্স বা বাকি বিষয়গুলো কিভাবে। আসলে কোয়ান্টাম মেথডের শুরুটাই তো খুব মজার। কোয়ান্টাম 1993 পহেলা জানুয়ারি আমরা সবাই জানি যে সেই সময় এটাকে কোয়ান্টামের জন্মদিন বলা হয়। সেটা সূচনা হওয়ার কথা ছিল কোয়ান্টাম মেথড বইয়ের মধ্য দিয়ে আর কি। কিন্তু যে কোনো কারণেই হোক বইটা, গুরুজি বলছিলেন যে সব কিছু লেখা হয়ে গেছে, একটা চ্যাপ্টার শেষ হচ্ছিল না আর কি, ভূমিকাটা তিনি লিখে শেষ করতে পারছিলেন না আর কি। তো যেহেতু তিনি খুবই খুঁতখুঁতে আর কি, তো হচ্ছিল না, বইটা দেরি হচ্ছিল, কিন্তু পহেলা জানুয়ারি এগিয়ে এসছে আর কি। এবং এই যে সিচুয়েশনকে ম্যানেজ করার একটা যে সক্ষমতা, যে যখন তিনি বুঝতে পারলেন যে কোনোভাবেই বই পাবলিশ হওয়ার সুযোগ নাই, এই সময়ের মধ্যে কোনোভাবেই বই পাবলিশ হতে পারবে না, তখন তিনি সাথে সাথে জিনিসটাকে স্টপ না করে, বন্ধ না করে তিনি বিকল্প পথ নিলেন, যে মেডিটেশনের ক্যাসেট বের করা হলো আর কি। পয়লা জানুয়ারি আমাদের মেডিটেশনের ক্যাসেট উদ্বোধন হলো এবং দেখা গেল বই তো অবশ্যই ইমপ্রেসিভ, কিন্তু ক্যাসেটটা যে ইমপ্রেশন তৈরি করলো সেটা বলা যেতে পারে যে কোয়ান্টাম মেথডের পরবর্তী পথ চলার ভিত্তিটা তৈরি করে দিল এই ক্যাসেট। এবং সেই প্রোগ্রামের পরে, পয়লা জানুয়ারি সেই প্রোগ্রামের পরের দিন বাংলাদেশের প্রধান পত্রিকা যেটি ছিল ইত্তেফাক, সেই ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় এটা একটা বক্স কলাম আর্টিকেলে সেই প্রকাশনা, সেই ক্যাসেট প্রকাশনার সেই ঘটনাটা পাবলিশ হয়, যে সেখানে আলোচনার পরে, শ্রদ্ধেয় গুরুজি আলোচনার পরে যখন মেডিটেশনটা ছেড়ে দেওয়া হয়, তখন হল ভর্তি লোকজন শুধু মেডিটেশনের অডিও শুনতে শুনতে তারা নাক ডাকতে শুরু করে দিয়েছিলেন, মেডিটেশন অডিও শুনতে শুনতে। তো এটা তাদের কাছে একটা মিরাকুলাস ব্যাপার ছিল আর কি, যে একটা অডিও শুনতে শুনতে মানুষ কীভাবে ঘুমিয়ে যায় আর কি। তো রিপোর্টটা যখন ইত্তেফাকে পাবলিশড হলো, তো এটা একটা সাড়া পড়ে গেল চারদিকে আর কি। আর স্ট্রেসের সমস্যা, টেনশনের সমস্যা তো সবসময় ছিল মানুষের, বিশেষ করে 90-এর দশকে তো তখন স্ট্রেস রীতিমতো মহামারী হিসেবে দেখা দিয়েছে, ঘুমের সমস্যা একটা বড় সমস্যা হিসেবে দেখা দিল। তখন যখন মানুষ দেখলেন যে কোনো ওষুধ ছাড়া শুধু একটা ক্যাসেট শুনে ঘুম চলে আসে, শান্তিনগর অফিসে, অর্থাৎ কোয়ান্টামের শান্তিনগর অফিসে ক্যাসেট কেনার জন্য এভাবে ধুম লেগে গেল যে এরপর ক্যাসেট আর থাকলো না আর কি, সব ক্যাসেট সেল হয়ে গেছে আর কি। আসলে কোয়ান্টামের শুরুটাই ছিল একটা চমৎকার একটা সাফল্য দিয়ে, এবং এই সাফল্যটা পরবর্তীতে আরও বড় ভিত্তি পায় যখন কোয়ান্টাম মেথড কোর্সটা শুরু হয় আর কি। এবং কোয়ান্টাম মেথড কোর্সের একটা ঘটনা মনে পড়ছে এইরকম, যে এখন তো ধরেন কোয়ান্টাম মেথড কোর্সের অ্যাকসেপ্টেন্সটা সবার কাছে, যারাই আসে মুগ্ধ হয়ে যান। তো কোর্সের প্রথম দিকে অনেকে সন্দেহ থাকতো যে এটা আসলে কাজ করবে কি না, এটা হবে কি না। তো শ্রদ্ধেয় গুরুজি যখন কোয়ান্টাম মেথড কোর্সের কথা বলতেন, যে আপনারা আসেন, মাথা ব্যথা থাকবে না, আসেন টেনশন থাকবে না, আসেন রাতে ঘুমাতে পারবেন,
তো অনেকে প্রশ্ন করতেন যে আপনি তো বলছেন যে মাথা ব্যথা থাকবে না, টেনশন থাকবে না, ঘুম হবে, কোনো উদাহরণ আছে, কোনো উদাহরণ দেখাতে পারবেন? এইখানে তিনি যে উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা থেকে বোঝা যায় যে একজন মানুষ কতটা বিশ্বাসী হতে পারেন। তার উত্তরটা ছিল যে না, কোনো উদাহরণ নাই, আপনি আসেন, আপনি উদাহরণ হবেন। এবং সেই হচ্ছে কোয়ান্টামের পথ চলার শুরু। এবার কোয়ান্টাম মেথড কোর্স 1 ব্যাচ 2 ব্যাচ করে আজকে আমরা 499তম ব্যাচে। 499 বললেও তো আসলে এটা 500, আসলে মানে 500-র অনেক বেশি, অনেক বেশি। 499 তো সিরিজ চলছে, অতএব এবং এর মধ্যে আরও বেশ কয়েকটি ব্যাচ হয়েছে, যেটা একাধিক ব্যাচ হয়েছে আর কি। তো 5 শতাধিক ব্যাচ অনুষ্ঠিত হয়েছে। তো একটা কোর্স 33 বছর, একজন ব্যক্তি, এক হচ্ছে এটা একটা ইতিহাস, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সে শুধু সাস্টেইন করে নাই, সে সময়ের সাথে 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 বিকশিত হয়েছে। কিভাবে সম্ভব হয়েছে? কোয়ান্টাম কখনোই খুব একটা প্রচারণায় বিশ্বাসী ছিল না, তাহলে এটা সম্ভব হলো কীভাবে? বিকাশটা সম্ভব হলো কীভাবে? বিকাশটা সম্ভব হলো যারা এসেছেন তারা উপকৃত হয়েছেন বলে। কারণ আজকে এখানে আমরা যারা বসে আছি, আমরা দুজন বসে আছি, আজকে কোয়ান্টাম মেথড কোর্সে যখন আমরা এসেছিলাম, আমরা কিন্তু এসেছিলাম আমাদের পার্সোনাল কৌতূহল নিয়ে বা আমাদের কারো কোনো সমস্যা ছিল সেটা নিয়ে। কিন্তু যখন আসলাম, যখন আমরা নিজের উপকৃত হলাম, ভালো লাগলো, তখন মনে হয়েছে এই উপকারের কথাটা আর কাকে জানাতে পারি, আরেকজনকে যদি জানাতে পারি, সে যদি উপকৃত হয়। আপনার কোর্সে আসাটা কিভাবে? আমার কোর্সে আসা দুটো কারণে। এক হচ্ছে আমি যখন ঢাকা কলেজে ভর্তি হই ইন্টারমিডিয়েটে, তখন খুব সাধারণ একটা স্কুল থেকে পড়াশোনা এসেছে। ওটাও সাধারণ না, কোনো স্কুলই সাধারণ নয়, ওটাও একটা চমৎকার স্কুল। কিন্তু ঢাকা কলেজ সেই সময় ছিল ছেলেদের ক্ষেত্রে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, এবং সব স্ট্যান্ড করা ছাত্ররা তখন সেখানে এসে ভর্তি হচ্ছে আর কি। তো যখন তাদের সাথে ক্লাস শুরু হলো, তখন দেখলাম যে তাদের সাথে কোনোভাবেই আমি পারছি না। দে আর সো ট্যালেন্টেড। দেখা যায় টিচারের প্রশ্ন করতে দেরি, কিন্তু তাদের উত্তর দিতে দেরি নয় আর কি। খুবই চৌকস। তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, সমাধান খুঁজছিলাম। তো এখনকার আসলে ইয়ং জেনারেশন উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, অনেক ইয়ং জেনারেশন আছে যে ফ্রাস্ট্রেশন চলে আসলে তারা সমাধান খোঁজার পরিবর্তে হতাশায় তলিয়ে যাওয়াটাকে তারা মনে করে যে এটাই বোধহয় সমাধান আর কি। অনেক সময় হতাশায় তলিয়ে গিয়ে অনেক অকারেন্সও তারা ঘটিয়ে ফেলে। কিন্তু তখন আমরা সমাধান খুঁজছিলাম যে হতাশা থেকে বেরিয়ে আসার উপায়টা কোথায়। তো সেই খুঁজতে খুঁজতেই একদিন আমার মনে পড়ে এখনও যে সেই পুরানা পল্টনে একটা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ছিল। তো সেখানে দেখি যে একটা নীল রঙের একটা বই আর কি, নাম একটা অদ্ভুত নাম, কোয়ান্টাম মেথড। তখন তো কোয়ান্টাম মেকানিক্সের সাথেও সেই পরিচয়টা হয়নি, কারণ মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। কিন্তু আকর্ষণ করলে মনে হয় যে বইটার যেন টানছে আর কি, এবং মনে হচ্ছে যে ওইটার মধ্যে কিছু একটা আছে। বইটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে 2-1 পাতা পড়ার পরে মনে হলো যে এটা বোধহয় আমার সার্চের একটা সমাধান। কিন্তু যেহেতু স্টুডেন্ট ছিলাম, তখন ওই বই কেনার জন্য যে টাকাটা ওখানে দেওয়া আছে, ওই টাকাটাও তখন ছিল না। ওই টাকাটাও তখন আমার জন্য অনেক টাকা আর কি। আচ্ছা, জাস্ট ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা একটু পড়লাম আর কি। কিন্তু তখন একটা স্বপ্ন ঢুকে গেল যে আমি এই বইটার মালিক হব। আচ্ছা, যে এই বইটা আমার লাগবে আর কি, আমি এই বইটার মালিক হব। তখন এই অবস্থা যে একটা বইয়ের মালিক হতে পারাটাও তখন ছিল যে স্বপ্নের মতো, যে বইটার মালিক হব। এবং ওইটার জন্য অল্প অল্প করে টাকা জমিয়ে শেষ পর্যন্ত কোয়ান্টাম মেথড বইটা আমি কিনলাম। কেনার পরে বইটা পড়ছি, এবং পড়ছি এমনভাবে যে একটা বাচ্চা যদি খুব মজার একটা খাবার পায় এবং জানে যে এই খাবার তার কাছে একটাই আছে, তাহলে সে কীভাবে খায়? সে কিন্তু একবারে পুরো খাবারটা মুখে দেয় না, সেখান থেকে সে একটু একটু করে খায় আর কি, অল্প অল্প করে খায় আর কি, কারণ পুরোটা খেলে তো শেষ হয়ে যাবে, অথবা যত সময় নিয়ে খাওয়া যায় আর কি। তো আমিও বইয়ের প্রত্যেকটা লাইন পড়ছি খুব সময় নিয়ে, আস্তে আস্তে তাড়িয়ে তাড়িয়ে আর কি, এনজয় করে করে, যেন খুব মিষ্টি একটা খাবার খাচ্ছি আর কি। তো এইভাবে পাতা উল্টাতে উল্টাতে শেষ পাতায় গিয়ে আমি একটা শকড হলাম, যেটা এখনকার সাফল্যের চাবিকাঠি কোয়ান্টাম মেথড বইয়ের এখনকার ভার্সনটাতে নাই, সেটা প্রথম ভার্সনটা ছিল। সেটা হচ্ছে কোয়ান্টাম মেথড কোর্সের পুরো যে কোর্স ম্যানুয়ালটা, অর্থাৎ প্রথম দিন কী হবে, দ্বিতীয় দিন কী হবে, তৃতীয় দিন কী হবে, চতুর্থ দিন কী হবে, পুরো কোর্স ম্যানুয়ালটা সেখানে দেয়া ছিল। এবং এমন কিছু কথা ছিল সেখানে যে কথাগুলো এখনও আমার মনে এবং কানে অনুরণন তোলে। যে সেটা হচ্ছে, তিনি বলছেন যে এই ক্লাস চলাকালীন সময়ে জ্ঞান শুধু কথা দ্বারা বাহিত হয় না, জ্ঞান বাহিত হয় চেতনা তরঙ্গ দ্বারা। শিক্ষকের চেতনা তরঙ্গে শিক্ষার্থীরা একাত্ম হয়ে যান। জ্ঞান তখন
তরঙ্গ দ্বারা বাহিত হয় শিক্ষকের অন্তর থেকে অন্তরে ছাত্রের অন্তরে। এই কথাগুলো কেমন যেন ম্যাগনেটিক, এবং আমার কাছে মনে হলো যে এই কোর্স যদি না করা যায় তাহলে এই জীবনের কোনো অর্থই নাই আর কি, এটা একটা ব্যর্থ জীবন, এটা একটা বৃথা জীবন আর কি। এবং তারপরেই বুঝতেই পারছেন যে যে ছেলেটার জন্য একটা বই কেনা এত ডিফিকাল্ট ছিল, তার জন্য সেই 1994-এ 3,500 টাকা দিয়ে কোর্স করা, এটা একটা রিয়েল চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমাদের আজকে দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমরা বলতে চাই, সবসময় কোয়ান্টামে বলি এবং আমাদের শ্রদ্ধেয় গুরুজিও বলেন যে একজন মানুষ যখন কোনো ব্যাপারে তার ডিজায়ার যখন পিন পয়েন্টেড হয়, তিনি যখন ডিজায়ার করে ফেলে এটা আমার চাই, দ্বিতীয় কোনো অপশন নাই, কেন তখন যেভাবে প্রকৃতি তাকে সাহায্য করে। 3,500 টাকা তখন কোর্সের জন্য অনেক টাকা, আমার জন্য অনেক টাকা। এটা বোধহয় 94 সালের কথা, 1994 ঘটনা। এখন আমরা 11,500 টাকা দিয়ে কোর্স করি, কিন্তু তখনকার 3,500 টাকা এখনকার 11,500 টাকার চেয়ে অনেক বেশি যদি আমরা ইকোনমিক্যাল ভ্যালুটা দেখি। আমরা তো সব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। কিন্তু যাই হোক, আর ঘটনা বিস্তারিত যাই না, টাকা ম্যানেজ হয়ে গেল, বলা যেতে পারে মিরাকুলাসলি ম্যানেজ হয়ে গেল টাকা। কোর্সে আসলাম এবং এই সময় একটা ঘটনা আমি না বলেই পারছি না, কোয়ান্টাম মেথড কোর্সের সবচেয়ে যে ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, সেই ঘটনাটা ঘটেছে কোর্স শুরু হওয়ার আগেই। এটা হচ্ছে ইন্টারেস্টিং যে কোর্সের চেয়েও কোর্সটা যে আমাকে নাড়া দিয়েছে, এই ঘটনাটা ঘটেছে কোর্স শুরু হওয়ার আগে। কীরকম? আমার মনে আছে দিনটা ছিল বৃহস্পতিবার, আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, আমার বাসা ছিল তখন বেইলি রোডে, কোর্স হতো হচ্ছে স্কাউট ভবনে, কাকরাইলের স্কাউট ভবনে কোর্স হতো, খুব সুন্দর একটা হল, সামস হল। তো সকালবেলা খুব এক্সাইটেড, কোয়ান্টাম মেথড কোর্সে পার্টিসিপেট করব, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট। খুব ভোরবেলাতেই বাসা থেকে বেরিয়ে গেলাম, রিক্সায় উঠলাম, ঠান্ডা বাতাস খেতে খেতে কাকরাইলে স্কাউট ভবনে ঢুকেছি। স্কাউট ভবনের ভিতরে ঢুকে রিক্সা থেমেছে, আমি রিক্সা থেকে নামবো, ভাড়া বের করছি, এর মধ্যে একটা গাড়ি এসে থামলো আমার পাশে, সাদা রঙের একটা গাড়ি। তো সেই সময় আপনি জানেন যে ঢাকা শহরে গাড়ি কিন্তু খুব অ্যাভেইলেবল না, তো স্বাভাবিকভাবেই দৃষ্টি চলে গেল, আর প্রাইভেট কার তো আরও নয়, সাদা রঙের একটা গাড়ি নামলো, গাড়ির দরজাটা খুলে গেল, এক ভদ্রলোক নামলেন। আমার কাছে মনে হলো যে একজন দেবদূত নামলেন, আমি তাকে চিনি না, তাকে ভালো করে, আমার দিকে তাকিয়ে একটা হাস্যোজ্জ্বল একটা লুক তিনি দিলেন আর কি, এবং একটা দুরন্ত কিশোর যেভাবে এক দৌড়ে চলে যান আর কি, ছুটে চলে যান, তিনি গাড়ি থেকে বেরিয়ে আমার দিকে একটা হাস্যোজ্জ্বল একটা লুক দিয়ে তিনি এক ছুটে ভেতরে চলে গেলেন আর কি। আমি কিছুক্ষণ রিক্সার মধ্যেই বসে থাকলাম যে আমি কাকে দেখলাম এবং কি দেখলাম আর কি। তো যাই হোক, রিক্সা ভাড়া দিয়ে আমি কিন্তু তখনও ঘোরের মধ্যে, কারণ আমার কাছে মনে হয় যে মানুষ এত সুন্দর হয় কীভাবে আর কি, উনি কি মানুষ না অন্য কেউ ছিলেন আর কি, কে ছিলেন তিনি। তো ভেতরে গেলাম, গিয়ে বসলাম, কাঠ দিয়ে পুরো আবহটাই অন্যরকম একটা আবহ আর কি, কেমন একটা আন্তরিক একটা আবহ। ভিতরে বসলাম, কোনার দিকে একটা সিটে বসলাম, ক্লাস শুরু হলো, দেখলাম যে সেই ভদ্রলোক, আচ্ছা, তিনি এসে দাঁড়িয়েছেন, স্বয়ং গুরুজিকেই দেখেছিলেন, অর্থাৎ স্বয়ং গুরুজি আর কি। তো তখনও তো জানতাম না যে তিনি স্বয়ং গুরুজি, যে সেই ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন, সেই উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়িয়েছেন, এবং তিনি আলোচনা শুরু করলেন। আমার কাছে মনে হলো যে এটা আলোচনা হচ্ছে না, একটা শব্দ মনে হচ্ছে যে বলে মধু যেরকম জিহ্বায় দিলে মিষ্টি লাগে, এটা মনে হচ্ছে যে কানের মধু আর কি, তার শব্দ চয়ন, তার আলোচনা করার ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভঙ্গি, চোখের জন্য সুদিং, কানের জন্য সুদিং, আমি যেন মিশে গেলাম। এরপরে যখন মেডিটেশন শুরু হলো, একটা অন্য জগতে হারিয়ে গেলাম। আপনার মনে আছে রাবিয়াপা, যে তখন মেডিটেশনে মাঝে মাঝে কেউ ডিপ লেভেলে চলে যেতেন আর কি, তখন গুরুজি আবার তার কাঁধে হাত রেখে তাকে লেভেল থেকে ফিরিয়ে আনতেন আর কি। তো সেকেন্ড মেডিটেশনে আমি ওরকম ডিপ লেভেলে চলে গিয়েছিলাম দ্বিতীয় মেডিটেশনটার সময়, এবং এটাও আমার সেই সময় একটা স্মরণীয় ঘটনা, যে তখন গুরুজি পেছনে এসে পাশে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে আমাকে লেভেল থেকে তুললেন, এবং লেভেল থেকে ওঠার পরেও অনেকক্ষণ ধরে জোরে জোরে দম নিতে হয়েছে আমার, এটা একটা অসাধারণ অনুভূতি। তো এই শুরু হলো কোয়ান্টামের সাথে পথ চলা। তারপর তো জীবনের পুরো প্যাটার্নই চেঞ্জ হয়ে গেল।
হতাশা থেকে মুক্তির আনন্দ, মুক্তির স্বাদ পেলাম, আত্মবিশ্বাসের স্বাদ পেলাম। এইচএসসি পরীক্ষাতে আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছিল, অল্পের জন্য স্ট্যান্ড করতে পারিনি। তখন আমার কাছে মনে হয়েছিল যে যেটুকু অবিশ্বাস সন্দেহ ছিল যে আমার মতো একটা সাধারণ ছাত্র আমি কি স্ট্যান্ড করার যোগ্যতা রাখি, ওই সন্দেহটুকু যদি না থাকতো তাহলে মানে প্রথম 20 জনের মধ্যেই নাম আসতো। কিন্তু তারপরে একটা ডিটারমিনেশন আসলো ওইটার পরে যে আমি একটা ভর্তি পরীক্ষাই দেবো, আমি একটা ভর্তি পরীক্ষায় দিব আর একটা বিষয়ে ভর্তি পরীক্ষা দেব না, এবং চয়েস করলাম যে আমি বুয়েটে পড়বো আর কি। এবং আমি একটা ভর্তি পরীক্ষা দিয়েছি, একটা ফর্মই তুলেছিলাম, একটা ভর্তি পরীক্ষায় দিয়েছি এবং তো বুয়েট থেকে পড়াশোনা করেছি। তো তখন আসলে পাওয়ার অফ মেডিটেশন যত সময় গড়িয়েছে আমি পাওয়ার অফ মেডিটেশনটা বুঝতে শুরু করেছি, কোয়ান্টামের সাথে একাত্ম হয়েছে। এবং আজকে ভালো লাগা যে আজকে তরুণ প্রজন্মরা তারা আমাদের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট, তারা আমাদের চেয়ে অনেক বেশি কোয়ান্টামকে তারা ধারণ করছে এবং তারা সাফল্যের এক একটা যে স্টোরি রচনা করছে, এটা আসলে খুব ইন্সপায়ারিং। খুবই চমৎকার। মানে আপনার কোর্সের গল্প শুনে আমার নিজেরও স্মৃতিটা আবার চাঙা হয়ে উঠছিল এবং সেই একই গুজবাম্পস। মানে আসলে প্রথম কোর্সের অনুভূতিটা বোধহয় সবার জন্য একটা মানে শিহরণ জাগানোর মতো, এটা বোধহয় অনেকটা প্রথম প্রেমের মতো হয়তো, মানে সেটা অসাধারণ। এবং মানে তারপর তো আপনার মানে পুরো সময়ের জন্যই জড়িয়ে যাওয়া। এখানেও রাবেয়া আমি আবার একটু বলতে চাই, এখানে আরেকটা অনন্য অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হচ্ছে কোর্স করার পর আমি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম। কোর্স করার পর সাফল্য আসলো, যেটা হয় অনেকের ক্ষেত্রে, যেটা হয় যখন সাফল্য আসতে শুরু করে, গুরুজি খুব সুন্দর বলেন যে যখন সাফল্য আসতে শুরু করে প্রথমে স্যাক্রিফাইস হয়ে সে মেডিটেশন বন্ধ করে দেয় এবং কোয়ান্টামে আসা বন্ধ করে দেয়। তো আমার যা চাওয়া ছিল, স্বপ্ন তো খুব ছোট, আচ্ছা বুয়েটে পড়বো আর কি, ইন্টারমিডিয়েট ভালো করবো, বুয়েটে পড়বো, বুয়েটে ভর্তি হয়েছি, তো আমি তো পেয়ে গেছি, আমার আর তো কিছু দরকার নেই, কোয়ান্টামে আসা দরকার নেই, মেডিটেশন করার দরকার নেই। আমার মেডিটেশন বন্ধ হয়ে গেল, কোয়ান্টামে আসা বন্ধ হয়ে গেল, এবং আমি অলমোস্ট প্রায় 1.5-2 বছর আমি আর কোয়ান্টামের সাথে কোনো যোগাযোগই ছিল না। আমি যোগাযোগ করিনি, কিন্তু কোয়ান্টাম আমার সাথে যোগাযোগ করেছে। সেটা কীভাবে আপনার হয়তো মনে আছে যে এখন তো মেসেজের মাধ্যমে কোয়ান্টাম থেকে সমস্ত ইনফরমেশনই পাই, তখন মাঝে মাঝে চিঠি যেত ফাউন্ডেশন থেকে, বিভিন্ন প্রোগ্রামের কোর্সের চিঠি যেত, ওয়ার্কশপের চিঠি যেত। এই চিঠিটার মাধ্যমে কোয়ান্টামের সাথে আমার একটা সূক্ষ্ম সুতার মতো একটা বন্ধন ছিল। এই চিঠিটা যখন আসতো তখন মনে পড়তো, ও আচ্ছা আমি তো কোয়ান্টামের একজন মেম্বার, আচ্ছা যাক একটা চিঠি পেলাম, ঠিক আছে, ওই পর্যন্তই। বছর 2 যাওয়ার পরে যখন কোয়ান্টাম থেকে ডিস্টেন্স তৈরি হলো, বছর 2 যাওয়ার পরে আমি প্রচণ্ড অস্থিরতা লাগছে আর কি ভেতরে। আমি দেখছি যে মানে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, শান্তি পাচ্ছি না, মনোযোগ আসছে না, ভাল লাগছে না। তখন আমার মনে পড়লো যে 94 সালে যখন কোর্স করছিলাম যে 4টা দিন, এটা ছিল আমার জীবনের সবচেয়ে শান্তিময় 4টা দিন। ওই শান্তির স্মৃতিটা আমাকে বলছে যে তুমি কোয়ান্টামে যাও আবার। আচ্ছা, আমার বাসা কিন্তু খুব দূরে নয়, শান্তিনগর বেইলি রোড, কিন্তু 2 বছর আমি আর আসিনি, 2-2.5 বছর। কোয়ান্টামে যাও। তো যখন মনে পড়ছে যে সেই দিন দুপুরবেলা ছিল, দুপুর বা সকাল 10টা-11টা বাজছে, আমি সকালবেলা সিদ্ধান্ত নিলাম আমি আজকে কোয়ান্টামে যাব। তো পরে জামা পরে রেডি হচ্ছে, তো মা জিজ্ঞেস করছেন যে কোথায় যাচ্ছিস, আমি একটু কোয়ান্টামে যাই। মা হাসলেন যে এত বছর পরে কোয়ান্টামে কী জন্য, আমি বলছি যে না একটু যাই। আসলাম সেই দিন, হ্যাঁ দুপুরের পরে বিকেলের দিকে আসলাম। সেই দিনই একটা প্রোগ্রাম ছিল, ছাত্র শাখা বলে একটা প্রোগ্রাম হতো, স্টুডেন্টদের প্রোগ্রাম। ওই প্রোগ্রামটাতে এসে আমার খুব ভালো লাগলো অনেকদিন পরে। এরপরে 1-2 দিন করে আসতে লাগলাম। তারপর দেখি যে শ্রদ্ধেয় গুরুজিও বসেন সোমবারে যৌথ মেডিটেশন, শ্রদ্ধেয় গুরুজি বসেন, ওখানে আসলাম। তারপর যে শাখা সেলে সাদাকায়ন, সেখানে আসলাম। এবং সাদাকায়নে একটা মজা হলো যে আমি যে শাখায় সাদাকায়ন করতাম সেটা ছিল একটা ট্রেন লাইনের পাশে, জাস্ট ট্রেন লাইনের পাশে একটা প্রেসে সাদাকায়নটা হতো। তো যখন মেডিটেশনে ক্যাসে ছেড়ে মেডিটেশন হতো, মাঝে মাঝে পাশ দিয়ে ট্রেন চলে যেত, বিকট শব্দ। মেডিটেশনের মধ্যে আমি চোখ খুলে ফেলতাম যে এই বিকট শব্দ, কিন্তু দেখতাম যে যারা মেডিটেশন করছে তারা খুব তৃপ্তির সাথে চোখ বন্ধ করে শব্দের মধ্যে মেডিটেশন করছে। তখন আমার মনে হয় যে এই মানুষগুলো এই শব্দের মধ্যে মেডিটেশন করে কিভাবে আর কি। আমার কৌতূহল, আগ্রহ কোয়ান্টামের প্রতি এবং কোয়ান্টামের মানুষগুলোর প্রতি আরও আগ্রহ বেড়ে গেল। দ্বিতীয়বারের মতো বলা যেতে পারে আমি কোয়ান্টামকে নতুন করে চিনলাম, গুরুজিকে নতুন করে চিনলাম, এবং এই যে কানেক্টেড হলাম। এরপরে সাদাকায়ন, স্টুডেন্ট প্রোগ্রাম, গুরুজির সাথে সোমবারে যৌথ মেডিটেশন প্রোগ্রাম, মাসিক প্রোগ্রাম,
এরপরে আস্তে আস্তে এটা কন্টিনিউ করতে থাকলাম এবং তারপর আমি বুঝলাম আমি যেটাকে পুকুর ভেবেছিলাম, একটা ডোবা ভেবেছিলাম, এটা ছিল আমার বোঝার ভুল, এটা আসলে সমুদ্র। এবং আপনিও একমত হবেন যে আজকে এত বছর পরেও আমরা কিন্তু এখনও জানি না যে এই সমুদ্রের তলদেশটা আসলে কতটা গভীরে, কতটা গভীরে আমরা ডুবছি ডুবছি ডুবছি, কিন্তু মনে হচ্ছে যে আরও কতটা পথ চলা আসলে এখনো। এবং মানে মণিমাণিক্যের যে ব্যাপারটা সেটা কোনো শেষ নাই, শেষ নাই। এবং কোয়ান্টাম সম্পর্কে, শ্রদ্ধেয় গুরুজি সম্পর্কে আমাদের যে মুগ্ধতা, এত বছরের পরেও কিন্তু সেই মুগ্ধতা এতটুকু কমেনি, বরং যত তাকে আবিষ্কার করছি তত আমাদের মুগ্ধতা বাড়ছে, যে তিনি যেন এখনও যেন মানে এখনও তিনি একটা মিস্ট্রিয়াস, একটা আকর্ষণের এক কেন্দ্রবিন্দুতে নেই আমাদের জন্য আর কি। এটা হয়েছে আসলে মানে মনের যেমন কোনো তল নেই, সেই মনকে নিয়ে ডুবে যাওয়ার কারণেই হয়েছে। আসলেই তাই, আসলে মনের যেমন বলে যে মন আসলে সমুদ্রের চেয়েও বেশি গভীর। আমরা যত ডুবছি তত বুঝতে পারছি যে আসলে যত ডুবা যাবে ভেতরে, এর আনন্দ লোকগুলো তত পরতে পরতে উদ্ভাসিত হতে থাকবে। এসেছিলাম কিছু মানসিক শান্তি পাওয়ার জন্যে, কিন্তু এখন এটা এক অন্য আত্মিক উপলব্ধির দিকে আমাদেরকে জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। জীবনের একটা মিনিং, কোয়ান্টাম যদি আমরা বলি যে কোয়ান্টাম সবচেয়ে বড় কি দিয়েছে আমাদের, কোয়ান্টাম সবচেয়ে বড় দিয়েছে যে জীবনের একটা অর্থ থাকা প্রয়োজন। আমি কেন বাঁচবো, এই প্রশ্নের উত্তরটা পরিষ্কার থাকাটা খুব প্রয়োজন। আমার এক্সিস্টেন্সের সার্থকতাটা কোথায়, এটা পরিষ্কার থাকাটা খুব প্রয়োজন। এবং এটা যখন একজন মানুষের কাছে পরিষ্কার থাকে, তখন এই শ্রদ্ধেয় গুরুজি বলেন যে তখন তিনি জীবন যাপন করেন না, তখন জীবন তিনি উদযাপন করেন। এবং আমরা কোয়ান্টাম এসে আসলে জীবনকে উদযাপন করি। আপনি একমত হবেন, আমরা কিন্তু প্রত্যেকটা দিনকে আমরা উপভোগ করি, প্রত্যেকটা দিন আমাদের জন্য অনেক সারপ্রাইজ নিয়ে আসে, প্রত্যেকটা দিনের কাজগুলো আমাদেরকে আনন্দ দেয়, আমাদের কাজে কোনো ক্লান্তি নাই। আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কাজ করে যেতে পারি, কেন? কারণ আমরা যে আনন্দকে সন্ধান পেয়েছি, এটা আমাদেরকে ক্লান্ত হতে দেয় না। এবং এই পার্থক্যটা বোধহয় আরও মানে আসলে অনেক সময় হয়তো নিজের বলয়ে থাকলে ব্যাপারগুলো বোঝা যায় না, কিন্তু যখনই হয়তো অন্য কেউ একজন অবজার্ভ করছে, বা তিনি যখন বলছেন যে আসলে এত প্রাণবন্ত কিভাবে, বা এত কাজ করা যাচ্ছে কিভাবে, বা শ্রদ্ধেয় গুরুজিকে দেখেও অনেকে বিস্মিত হয় যে এই বয়সেও তিনি 40 ঘন্টা দাঁড়িয়ে কোর্স করাচ্ছেন, এই এনার্জি কোথা থেকে আসে। এটাও আসলে মানে এই পার্থক্যগুলো তখনই স্পষ্ট হয় যখন অন্য কেউ পর্যবেক্ষণ করে ধরিয়ে দেয়। গুরুজির এই কথাটা বললেন না, গুরুজি একবার একটু দুঃখ করেই বলছিলেন কোর্সের ব্যাপারে, যে 10 ঘন্টা ক্লাস করার পরে যখন আমার ব্যাটারিটা মাত্র গরম হলো তখন ক্লাসটা শেষ হয়ে যায় আর কি। তো একজন মানুষ তিনি মানে তার কাজকে কতটা ভালোবাসতে পারলে এবং তার ইন্টারনাল এনার্জিটাকে তিনি কোন পর্যায়ে নিয়ে যেতে পারলে, 10 ঘন্টা ক্লাস করার পরে তিনি বলছেন যে তিনি মাত্র তার এনার্জিটা মাত্র রিচার্জ হয়েছে, তার ব্যাটারিটা মাত্র গরম হয়েছে। তো আসলে এটা কিন্তু আসলে আপনিও একমত হবেন, বা আমরা এই কথাগুলোই তো বলি, এটা কিন্তু সম্ভব। যে কোনো মানুষ যদি তিনি অনুশীলন করেন, চর্চা করেন, তিনি যদি ডুবে যান, একটু আগে আপনি বলছিলেন কেউ যখন ডেসপারেট হন, তার সেটার জন্য ডেডিকেটেড হন, সেটা কিন্তু মানে তিনিও কিন্তু এই স্বাদটা পান, অক্লান্ত কাজ করা যায়, একটার পর একটা করা যায় আর কি, তাই না? আমরাই তো আমাদের যে আগের জীবনের কথা যদি চিন্তা করি, মানে কিছু কাজ করেই ক্লান্ত, এবং আমার মনে আছে যে আমি মানে সন্ধ্যের পরে আসলে আমার কোনো এনার্জি থাকতো না। সেই আমি যখন অবশ্যই এটার মেডিটেশনের মানে এটা একটা দারুণ বলবো যে এটার এফেক্টিভনেস কাজ করেছে। মানে মেডিটেশন করা আর না করার মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই খুব দৃশ্যমান। মানে মেডিটেশন যে এনার্জি দেয়, এখন তো ধরুন দিনে 15 ঘন্টা 18 ঘন্টা কাজ করে হয়তো ঘুমাতে যেতে হচ্ছে বলে ঘুমোতে যাচ্ছি, বা ঘুমের দরকার আছে, ওইটুকু ঘুমের, বাট এই এনার্জি কিন্তু ছিল না আগের জীবনে। আমি জানি না আপনার কি। একদম সত্য কথা। মানে মাঝে মাঝে বিষয় যাকে যে যখন মানে 18-19 বছরের বয়সে ছিলাম, তখন দিনে 3-4 ঘন্টা ঘুমাতে না পারলে মনে হতো যে রাতে পড়বো কিভাবে আর কি। দিনে তো ঘুমাতেই হবে 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাতে হবে, না রাতে পড়বো কিভাবে আর কি। পড়ার এনার্জি থাকবে, শরীরেই কুলোতো না, পড়ার এনার্জি পাচ্ছি না আর কি। এবং 10টা বাজতে না বাজতেই আবার চোখ ঢুলু করতে শুরু করতো। পরের দিন আবার সকাল 7টা 7:30টার সময় এসে উঠতাম আর কি। এত ঘুমানোর পরেও যেন মানে ক্লান্তি যায় না। আর এখন এই যে শব্দটা ব্যবহার করতে, যে রাতে যে না একটু ঘুমানোর দরকার, কারণ তখনও মনে হয় যে আচ্ছা একটু পড়ি, সারাদিন তো কাজে গেছি, একটু পড়াশোনার সুযোগ পাইনি, একটু পড়ি।
কিন্তু তখন মনে হয় যে না, এখন একটু ঘুমানো দরকার, কারণ শরীরেরও তো একটা চাহিদা আছে আর কি। তো আসলে এই যে মেডিটেশন, এটার মূল কারণ হচ্ছে মেডিটেশনের সাথে আমাদের সম্পৃক্ততা আর কি। এই মেডিটেশন যে এনার্জাইজ করে, এটা বোঝার জন্য আমাদের কোনো আসলে গবেষণার রিপোর্টে যাওয়ার দরকার নাই। আচ্ছা, অমুক প্রতিষ্ঠান কি গবেষণা করেছে, তমুক প্রতিষ্ঠান কি গবেষণা করেছে, মেডিটেশন এটা প্রয়োজন, এটা আমরা তো নিজেদের জীবনে আমরা এটা দেখছি আর কি, আমরা প্রমাণ দেখছি। চারপাশের শত শত মানুষের ভিড়ে আমরা দেখছি যে আমরা কত ভালো হচ্ছে। যেমন এখনকার প্রফেশনালদের একটা সমস্যা হচ্ছে যে সারাদিন তারা প্রফেশন শেষ করার পরে, কাজ শেষ করার পরে যখন তারা বাসায় ফেরেন, তখন পরিবারকে দেওয়ার মতো আর কোনো এনার্জি তার অবশিষ্ট থাকে না, অবশ্যই থাকে না। তখন তিনি রিল্যাক্স করার জন্য হয় টিভির সামনে বসছেন, অথবা তিনি ফেসবুকে বসছেন, এর চেয়ে বেশি আর কোনো এনার্জি থাকে না। কিন্তু আমরা যাওয়ার পরেও আমরা আমার পরিবারের সাথে আমরা খুব কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, সবাই মিলে যে মাঝে মাঝে বসে একটু টিভি দেখি না তা কিন্তু না আর কি, কিন্তু দেখলে সবাই একসাথে দেখি, আবার একসাথে গল্প করছি, কথা বলছি, অনেক সময় কথা বলতে বলতে রাত 12টা বেজে যাচ্ছে। মেডিটেশনের শক্তি তো আমরা নিজেরা দেখছি আর কি, যে ইয়েস, মেডিটেশন ওয়ার্কস, মেডিটেশন কাজ করে। প্রাঞ্জিদা, এরপরে তো আমরা জানি যে কোয়ান্টাম মেথড কোর্স এগিয়েছে, সেটার সঙ্গে সঙ্গে আমাদের যে কোয়ান্টাম প্রকাশনা, কোয়ান্টাম লিটারেচার, সেটার আয়তনও বেড়েছে। এবং আমরা জানি যে সময়ের সাথে সাথে যখন প্রযুক্তি এগিয়েছে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ডিজিটাল মিডিয়া এসছে, অডিও ভিজুয়াল মিডিয়ার সময়ও এসছে। তো সেই সময়গুলোর সঙ্গে কোয়ান্টাম চেতনার বলা যেতে পারে যে মানে ইট টুক নো টাইম টু অ্যাডজাস্ট। অর্থাৎ আমরা যখনই দেখেছি যে না, মানুষ এখন পড়ার সাথে সাথে কিছু জিনিস দেখতে চায়, কিছু জিনিস শুনতে চায়, তাদের জন্যে অডিও কন্টেন্ট তৈরি হলো, অডিও মেডিটেশন একের পর এক তৈরি হলো। আমাদের যে বইগুলোতে যেই কোয়ান্টাম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলোর অনেক ভিডিও বের হলো। এবং শ্রদ্ধেয় গুরুজি, আমাদের শিক্ষক, তিনি যখন যে আলোচনাগুলো করছেন সেগুলোর ভিজুয়াল আমরা রেকর্ড করতে শুরু করলাম, এবং সেগুলোকে ছোট ছোট করে এখন মানে তার জন্য একটা ডেডিকেটেড কোয়ান্টাম চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল। তো এই যে সময়ের সাথে সাথে যে অ্যাডাপ্টেশনগুলো হয়েছে, এটাকে মানুষের জন্য আপনার তো আসলে আমি এখানে একটু যুক্ত করতে চাই। কারো কাছে মনে হতে পারে যে কোয়ান্টাম বোধহয় ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কোয়ান্টাম হয়তো একটু পিছিয়েই আছে, অনেকে মনে হতে পারে, অনেকে মনে করেন, কেউ যে মনে করেন না তা কিন্তু না। অথচ কোয়ান্টামের সূচনাটাই কিন্তু হচ্ছে ডিজিটাল সূচনা। সেটা আমরা শুরুতেই বলেছি যে 1 জানুয়ারি 1993-তে তখন চিন্তাই করা যেত না যে একটা ধারণা, একটা কনসেপশন, একটা চেতনা, তার সূচনা হয়েছে একটা বই দিয়ে না, তার সূচনা হয়েছে একটা অডিও ক্যাসেট দিয়ে। যে তখন অডিও ক্যাসেট মানে ছিল শুধু গান ভিত্তিক অডিও ক্যাসেট। অডিও ক্যাসেট খুব বড় জোর হলে কোনো আলোচকের আলোচনা থাকতো অডিও ক্যাসেটে, সেখানে একটা মেডিটেশন। এবং শ্রদ্ধেয় গুরুজি সেই মেডিটেশন রেকর্ড করার খুব মজার এক্সপিরিয়েন্স বলেছেন, এটা তো আপনার নিশ্চয়ই মনে আছে, যে যখন সেই স্টুডিওতে গেলেন, যখন সেই যিনি রেকর্ড করবেন তিনি জিজ্ঞেস করলেন যে গান কে গাইবে আর কি, আর্টিস্ট কে আর কি। তো গুরুজি বলেন যে আমি আর্টিস্ট আর কি, যে আপনি কি গান গাইবেন? বলছে আমি কিছু গান গাইবো না, আমি কিছু কথা বলবো আর কি। শুধু বলে আপনি কথা বলবেন, ওইটা রেকর্ড হবে আর ওইটা মানুষ কিনবে? বলে যার প্রয়োজন সে কিনবে আর কি। ঠিক আছে, আপনি স্টুডিও ভাড়া করেছেন, আপনি যা ইচ্ছা তাই রেকর্ডিং করবেন, আমার কি আর কি। তো এই রেকর্ডিং হলো আর কি। এবং সেই ভদ্রলোকও পরে সেই মেডিটেশনের বাক্যগুলো নিয়ে তিনি নিজেও খুব ফান করতেন। তো যাই হোক, রেকর্ডিংটা হলো। এবং আপনার মনে আছে আমাদের যে প্রথম যে অডিওটা ছিল, ইট ওয়াজ এ সুপারব অডিও আর কি। এবং ওটার মধ্যে মনে হয় যেন আসলেই সত্যিকার অর্থে কিছু যেন একটা ছিল। আমি এখনও এত বছর পরেও আমি সেই অডিওতে শ্রদ্ধেয় গুরুজি যে কণ্ঠ, সেই কণ্ঠের সেই সময় যে টোনটা ছিল, সেই টোনটা আমি এখনও ফিল করি। যদিও সেই অডিওটা আমি জানি না এখন আমাদের আছে কিনা আর্কাইভে, সেই এক্স্যাক্ট সেই অডিও। মানে আমার এই সৌভাগ্য বা এই সুযোগটাও আমার আসলে হয়েছে যে তার ডিজিটাল এই অডিও কন্টেন্টগুলোর সঙ্গে কাজ করার, মানে নেপথ্যে কাজ করার। তো এক্স্যাক্টলি এই কাজটির সময় তখন আমি ছিলাম না, কিন্তু পরবর্তী কাজগুলোর সময় দেখেছি এখানেও আসলে তার সেই যে পারফেকশনিস্ট পার্সোনা, সেটারই ভূমিকা আমি বলবো। এবং পার্টিকুলারলি আপনি যে মেডিটেশনটির কথা বলছেন, এটা তার কাছে আমি শুনেছি, উনি স্টুডিওতে এসে আমাদের সাথে এটা এই ঘটনাটা বলেছেন। সেটা হচ্ছে এই রেকর্ডিংয়ের আগে 1 মাস তিনি কোনো কথা বলেননি। অর্থাৎ কোনো কথা মানে হচ্ছে এর আগে তিনি কোনো প্রোগ্রাম নেননি বা অনেক বেশি
কথা বলতে হয় গলায় জোর দিয়ে, কারণ আমরা জানি যে আমরা যত যে কোনো জিনিস যখন সেটা মানে ইউসেজ হতে থাকে তার তো একটা প্রভাব পড়ে, তার একটা মানে ক্লান্ত ভাব তো বোঝা যায়। তো এই অর্থাৎ তিনি আসলে যখন যেটা করেছেন এটা একটা তিনি তার জ্বলন্ত উদাহরণ যে সবচেয়ে ভালোভাবে করা, সবচেয়ে মনোযোগ দিয়ে করা এবং চেষ্টার কোনো ত্রুটি না করা, এটার একটা মানে জলজান্ত উদাহরণ হচ্ছেন তিনি। এবং এটা আসলেই মানে তিনি সবসময় করেন যে সবচেয়ে সাধ্যমতো সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা। আসলে এটাই আমরা যদি বলি যে একটি গুণ, শ্রদ্ধেয় গুরুজি তো আসলে তার গুণের কথা বলতে গেলে অনেক বড় ব্যাপার, কিন্তু একটি গুণ যদি আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে থাকেন সেটা হচ্ছে এটাই মূলত, যে তিনি যখন যেটা করেছেন তিনি সেটাতে তার পুরো মনটা ঢেলে দিতে পারতেন, পুরো মনোযোগ দিয়ে করতেন। এবং আপনি একমত হবেন, আমরা যখন সেই সময়টাতে আমরা ভলান্টিয়ার ছিলাম, স্টুডেন্ট ছিলাম, যখন তার সাথে দেখা করতে যেতাম আর কি, যে সময়টুকু তিনি কথা বলতেন, যতটুকু সময় আমাদের তার সাথে কথা হতো, আমরা ফিল করতাম কি মনোযোগ না তিনি আমাদেরকে দিচ্ছেন, সবটুকু মনোযোগ দিয়ে তিনি আমাদের কথাগুলো শুনছেন, আমাদের প্রবলেমটাকে তিনি ফিল করছেন এবং আমাদেরকে তিনি গাইড করছেন আর কি। তো অনেক কিছু দেননি, কিন্তু এই যে মনোযোগটা তিনি দিয়েছেন এবং যে কাজে আমাদেরকে মনোযোগ দিয়েছেন, আমরা তার প্রতি মোহিত হয়েছি, আকৃষ্ট হয়েছি, ডেডিকেটেড হয়েছে। তিনি লেখার প্রতি মনোযোগ দিয়েছেন, তার লেখা চেতনা অতিচেতনা নিরাময় প্রশান্তির এই লেখাগুলো এখনও হয়তো অনেকের কাছে মনে হবে যে লেখাটা প্রাসঙ্গিক না, আমি এই আমার ক্রিস্টাল বল আমি কোথায় পাবো, কিন্তু প্রাসঙ্গিক না হলেও তিনি যখন লেখাটা পড়ছেন তিনি কিন্তু আকৃষ্ট ফিল করছেন, তার মনে হচ্ছে ক্রিস্টাল বল না পাই অন্তত একটা মানে পাত্র নিয়ে তো বসে করতে পারি, চেষ্টা করতে পারি। কেন করেছেন? কারণ তিনি যখন যেটা করেছেন সবচেয়ে বেশি সবটুকু মনোযোগ দিয়ে করেছেন, এবং এই জিনিসটাই তিনি আমাদেরকে শিখিয়ে এসছেন আর কি, যে যখন যেটা করো সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করো, সর্বোচ্চ মনোযোগটা দিয়ে করো, সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো আর কি। এটা কোয়ান্টামের একটা প্রধান ফিলসফি হচ্ছে এটা আর কি। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ দিকে চলে আসছি আজকের যে বিষয়ের। এই যে আপনি হয়তো জানেন যে এই যে শ্রদ্ধেয় গুরুজির যে লেখনীগুলো, পুরনো লেখনী বা পরের সময়কার লেখনী, এই সবগুলো লেখনী নিয়ে আমাদের একটি, কারণ আমরা জানি যে এখন ডিজিটাল মিডিয়ার যুগ, তো একটি ব্লগ এটা প্রকাশিত হয়েছে এখানে নিয়মিতভাবে, বিশেষ করে এটা যেহেতু তার 50 পূর্তির সময়, লেখনীর 50 পূর্তি, এবং সেই উপলক্ষে পুরনো লেখাগুলো সেই ব্লগে প্রকাশিত হচ্ছে। তো আমি দর্শকদের অনুরোধ করব সেই ব্লগটি ভিজিট করতে বা শেয়ার করতে সেই লেখাগুলো, এবং প্রত্যেকটি লেখাই খুবই আকর্ষণীয়, রহস্য দিয়ে যেমন ঘেরা, ঠিক তেমনি নিজের জীবনের জন্য প্রচুর দিকদর্শন এখান থেকে পাওয়ার সুযোগ আছে, এবং এটা শেয়ার করাও আসলে খুব আনন্দের একটা অভিজ্ঞতা আরেকজন হয়তো। এবং আমি আসলে এটার সঙ্গে মানে যোগ করতে চাই যে আপনি তো জানেন যে ফাউন্ডেশনে আমার কাজের একটা বড় অংশ হচ্ছে লেখালেখি নিয়ে। আমি কিন্তু বেসিকলি সেই অর্থে আসলে আমি আমার পড়াশোনা বা কোনো পর্যায়ে আমার লেখালেখির কোনো অভিজ্ঞতা কিন্তু ছিল না, কিন্তু ফাউন্ডেশনে এসে যখন আমাকে মানে কোয়ান্টামে এসে যখন আমাকে লেখালেখির কিছু কাজের সাথে সম্পৃক্ত হতে হলো, লেখা বা অন্যদের লেখাকে রিভিউ করা, এডিট করা, সেই সময় কিন্তু আমার শিক্ষক হিসেবে কাজ করেছে কিন্তু এই লেখাগুলো। অর্থাৎ এই লেখাগুলো আমি বারবার পড়েছি কীভাবে সহজভাবে লেখা যায়, লিখেছিলেন তিনি, সেটাকে আয়ত্ত করার চেষ্টা করেছি, এবং এখন পর্যন্ত এই লেখাগুলোই হচ্ছে আমার শিক্ষক, যা আমাকে মানে শিখিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। আমি বলবো যে এখনও পর্যন্ত এই লেখাগুলোই আমার শিক্ষক। মানে যারা আসলে লিখতে চান, আমার মনে হয় তাদের জন্য এটা একটা আমি খুব চমৎকার। আপনার সাথে একদম মানে শতভাগ একমত, যে কেউ যদি আসলে সত্যিকার অর্থেই এমন লেখা লিখতে চান যে লেখা, আমরা বলবো যে নিয়তটা থাকা উচিত নয় যে পাঠক প্রিয়তা পাবে, নিয়তটা থাকা উচিত যেটা আমাদের শ্রদ্ধেয় গুরুজির ছিল এবং এখনও যেটাই আছে এবং যেটাই থাকবে, সেটা হচ্ছে এই লেখাটা যেন একজন মানুষের জীবনে কিছু ভ্যালু অ্যাড করে, তার জীবনটা যেন একটু হলেও বদলায়, তার জীবনে যেন একটু হলেও সে যেন একটা সঠিক গাইডলাইন পায়, দিক নির্দেশনা পায়। সেইখান থেকে তিনি তার লেখার ভাষা, লেখার কন্টেন্ট, যেমন এখানে তিনি কোথাও পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করেননি, কিন্তু আপনি বলতে পারবেন না এখানে যথেষ্ট পরিমাণ মানে পাণ্ডিত্য দেখানোর মতো কন্টেন্ট এখানে কিন্তু আছে, কিন্তু আপনি ভারী অনুভব করছেন না।
আপনি পড়তে পড়তে কিন্তু খুব সহজে পড়ে যাচ্ছেন, অথচ সো মাচ ইনফরমেশনস আর দেয়ার আর কি, এবং সাথে সাথে একটা ইন্সপিরেশন, মোটিভেশন। কেন সম্ভব হয়েছে? কারণ লেখার এই মুন্সিয়ানাটা তিনি আয়ত্ত করেছেন খুব চমৎকারভাবে। তো আপনি একদম ঠিক বলেছেন, তিনি খুব কম লিখেছেন, কিন্তু কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে এই যে ছোট ছোট বাক্যে যে লেখাগুলো কিভাবে লিখলে একজন পাঠক খুব সহজে তার লেখার সাথে মিশে যাবে। কেউ যদি সত্যিকার অর্থে একজন সুলেখক হয়ে উঠতে চান, সুবক্তা হওয়ার জন্য তিনি যেরকম একজন মডেল আইকন, সুলেখক হওয়ার জন্য তিনি নিঃসন্দেহে আনডাউটেড। মানে আমি এটা একেবারে 100% কনফিডেন্টলি আমি এটা সার্টিফিকেশন দিতে পারি, কারণ আমি তার প্রমাণ যে এই শুধু এই লেখাগুলোকে কেউ যদি গভীরভাবে পড়েন, বারবার পড়েন, তিনি লিখতে পারবেন। কোয়ান্টাম প্রকাশনার ব্যাপারে আপনি যদি আমাদের নতুন দর্শকদের কিছু কোয়ান্টাম প্রকাশনার ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই। আমার মনে হয় যে কোয়ান্টাম প্রকাশনার সাথে যারা যুক্ত আছেন তারা নিজেরাও হয়তো জানেন না যে কোয়ান্টাম প্রকাশনাগুলো কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে আমাদের সোসাইটিতে। হয়তো কোয়ান্টাম প্রকাশনার সাথে যারা যুক্ত তারা এত বেশি তাদের গবেষণাতেই ব্যস্ত থাকেন, এটার বাইরে যাওয়ার পরে এটার যে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে এটা আসলে তারা অনেক সময় তারা নিজেরাও সচেতন থাকেন না, যেটা হয় আর কি। প্রচুর জীবন বদলে গেছে, অনেক জীবন বদলে গেছে। আর ধরেন শুধু একটা ঘটনা যদি বলি, যে একটি ছেলে তিনি হতাশার চরম প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। শুধু কোয়ান্টাম মেথড বইটা থেকে তিনি যেরকম হতাশা থেকে ফিরে এসছেন, পরবর্তীতে তা না, তিনি গ্র্যাজুয়েশন মাস্টার্স শেষ করে সরকারের একটা অত্যন্ত দায়িত্বশীল পদে তিনি নিজেকে অধিষ্ঠিত করেছেন, কিন্তু কোর্স করতে এসছেন তার অনেক পরে। এরপরে তিনি বলেছিলেন যে তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল কোয়ান্টাম মেথড বই। এটা কোয়ান্টাম মেথড বইয়ের কথা আমি শুধু বললাম, কিন্তু তারপরেও এখন আমাদের পাবলিকেশন তারা যে পরবর্তীতে যে আর্টিকেলগুলো পাবলিশ করছেন, তারা যে বিভিন্ন কন্টেন্ট তারা পাবলিশ করছেন, আপনি জানেন যে বইমেলাতেও তো একটি, এবং বইমেলাতে ছোট যে, এবং এবারে যে বইটা এসছে কোয়ান্টাম ভাবনা ফিউশন, যে ছোট্ট বইটি এসছে, এই বইটি আসলে বলা যেতে পারে আমাদের এখনকার সময় তো যেহেতু অনেকের এখন সময় কিন্তু খুব কম, অত বড় বই পড়ার সুযোগটা খুব কম। আবার এখন যেটা একটা স্টাইল বলবো কিনা আমি জানি না, স্টাইল তৈরি হয়েছে যে আমি বইটা পড়বো না, কেউ আমার হয়ে বইটা পড়ে সেটার একটা সিনপসিস করে দেবে আর কি, ওই যে বুক রিভিউ ভিডিওর কথা বললাম, বুক রিভিউর ভিডিওর মতো আর কি। তো আসলে যিনি সিনপসিস করে দেবেন তিনি তো তার অ্যাঙ্গেল থেকে সেটা একটা সিনপসিস করে দিলেন, সত্যিকার সিনপসিসটাকে তিনি ধরতে পেরেছেন কিনা এটাও বলা মুশকিল। তো এখন সেই সিনপসিসটা কে ধরতে পারতেন? যিনি লেখক তিনি নিজেই। তো কোয়ান্টাম ভাবনা ফিউশনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে শ্রদ্ধেয় গুরুজির অনেক আলোচনার, অনেক লেখার সিনপসিসটুকু তিনি নিজেই এই বইটার মধ্যে খুব ছোট্ট বাক্যে ব্যবহার করেছেন, যে আপনি জাস্ট একটা বাক্য পড়ে আপনি পরবর্তী 1-2 ঘন্টা শুধু ওই বাক্যটার মধ্যে ডুবে থাকতে পারবেন, যে এইটার মধ্যে দিয়ে আরও কি, যে কথাটা বলা হয়েছে তার ভেতরে আর কি কথাগুলো আসলে লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে। যেমন একটা ছোট্ট বাক্য হতে পারে, একা হলে ব্যক্তি, সংঘে এলে শক্তি। শুধু এই বাক্যটা নিয়ে থাকুন, যখন আমি একা, আই এম জাস্ট এ পার্সন, যখন আমি সংঘে, আই এম এ পাওয়ার। শুধু এই কথাটা নিয়ে তিনি কিন্তু এটাকে অনেকক্ষণ তিনি ভাবতে পারেন, লালন করতে পারেন নিজের জীবনে। এবং আমাদের এই প্রকাশনাটি খুব পছন্দ করেছে মানুষ আর কি। এক হচ্ছে তো সুলভ, খুব সহজে রাখা এবং খুব পোর্টেবল, সহজে বহন করা যায়, এবং সবচেয়ে বড় যে কন্টেন্টগুলো যতবার পড়ছে নতুনভাবে দোতনা তৈরি করছে তার অনুভূতিতে আর কি। তো এটা তো একটা এরকম প্রত্যেকটা বই। আমাদের শুদ্ধাচার বই তো এখন অনেক প্রতিষ্ঠানে তারা, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অফিস, কর্পোরেট প্রতিষ্ঠান, তারা শুদ্ধাচারগুলো বিভিন্ন পাতা প্রিন্ট করে সেটা তাদের কর্মীদের মধ্যে বিতরণ করছে, তারা মানে অর্গানাইজেশনের তারা সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করছে আর কি। আমাদের হাদিসের বই, আমাদের আল কোরআন মর্মবাণী, অর্থাৎ প্রত্যেকটা প্রকাশনা এখন একটা মানে ওয়েভের পর যত প্রকাশনা আসছে একটার পর একটা ওয়েভ এটা তৈরি করছে। কখনো এটা দৃশ্যমান হয়, কিন্তু কখনো এটা দৃশ্যমান হয় না, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে এটার ইম্প্যাক্টই ছিল এটা। তো ধরুন খুব দৃশ্যমান উদাহরণ যদি বলি, যেহেতু আমার কাজের সঙ্গে একটা সংশ্লিষ্টতা আছে যে বইগুলোর প্রবাহ কীরকম, তো আমি বলতে পারি যে ধরুন খুব জনপ্রিয় একজন ঔপন্যাসিক বা গল্পকারের একটি বই, যেখানে হয়তো সারা বছর হয়তো আমরা ধরলাম যে ম্যাক্সিমাম 5000 কপি যায়, সেই একই সময়ে হয়তো শুকর আলহামদুলিল্লাহ আমাদের প্রকাশনা শ্রদ্ধেয় গুরুজির নামে যেগুলো প্রকাশিত হচ্ছে বা এমনি সংকলন হিসেবে যেগুলো হচ্ছে, এগুলো কোনোটারই বছরে গড়ে এটা 50,000-এর কম নয়, শুকর আলহামদুলিল্লাহ। তো অর্থাৎ পাঠক, এবং এটা সারা বছর ভোর,
অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যে এখন ফেব্রুয়ারি চলছে বইমেলা কেন্দ্রিক একটা যে প্রাচুর্য থাকে বই প্রকাশের বা বই কেনার, কিন্তু আমাদের বইয়ের ক্রেতা পাঠক এটা কিন্তু বছরভর তো, এবং বছরভর বলেই তো আমরা বলতে পারছি যে গড়ে এটা 50,000-এর কম নয়, এবং কোনোটা তো আসলে সেই বেঞ্চমার্ককে অনেক গুণে ছাড়িয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আসলে মানে মানুষের প্রয়োজন মিটছে, তবে এটার আরও সুযোগ আছে। এবং এখন আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমি দর্শকদের বলতে পারি যে এটা একটা ভালো খবর, যে আমরা এগুলোকে অডিও বুক করার উদ্যোগটা নিয়েছি। যেহেতু মানুষ এখন হয়তো বসে পড়ার সুযোগ কম, কিন্তু সে জ্যামে বসে আছে, গাড়িতে বসে আছে, সে শুনলো, বইয়ের পাঠ শুনলো এটা। এবং যে ব্লগটি নিয়ে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। তো দর্শকদের অনুরোধ করছি যে তারা যদি আসলে ব্লগটি দেখেন, শেয়ার করেন, এটাকে ফলো করে রাখেন, নিঃসন্দেহে এটা আসলে তাদের জীবনের ইতিবাচকতার মাত্রা যেমন বেড়ে যাবে, সেই পাশাপাশি আসলে তারা অন্যদের জীবনেও কোনো না কোনো সময়ে এটার একটা মানে তাদের জন্য ভরসাস্থল হয়ে উঠতে পারবেন। প্রাঞ্জিদা, আমরা তাহলে আজকে আমাদের আয়োজনটা শেষ করতে যাচ্ছি। তো আপনি যদি আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে, আমরা জানি যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর দর্শক আছেন যারা আমাদের চ্যানেলটিকে পছন্দ করেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, বিভিন্ন সময় এটার বিভিন্ন কন্টেন্ট তারা শেয়ার করেন, কিন্তু যে কোনোভাবেই হোক হয়তো ঠিক আমাদের কাজ পর্যন্ত আসার তার সুযোগ হয়ে ওঠেনি। এই দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন। আজকে পডকাস্ট পুরোটা যারা দেখলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এই সময়টা ব্যয় করেছেন, এবং আমরা আশা করি যে আপনারা এখান থেকে আমাদের দুজনের আলাপচারিতায় কিছু হলেও আপনাদের জন্য এমন কিছু কন্টেন্ট পেয়েছেন যেটা আপনার জীবনের পথ চলায় সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। তবে কোয়ান্টাম আপনাকে আসলে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চায়। আপনি যতটুকু যেতে চান তার চেয়ে অন্তত এক ধাপ বেশি এগিয়ে নিয়ে যেতে চায়, এবং কোয়ান্টাম হচ্ছে আপনার নিজেকে গড়ারই একটি প্ল্যাটফর্ম। কোয়ান্টামে আপনার নিজেকে বিকশিত করার, আপনার সম্ভাবনাকে আবিষ্কার করার এবং নিজের শক্তিকে জাগ্রত করার যে চমৎকার সুযোগ যে প্ল্যাটফর্মটা কোয়ান্টাম করে দিয়েছে, এই প্ল্যাটফর্মের সুযোগটা আপনারা গ্রহণ করুন। আমরা খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এইরকম একটি জীবনমুখী এবং এরকম একটি আন্তরিক প্ল্যাটফর্ম শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা পৃথিবীর প্রেক্ষাপটে এটি খুব দুর্লভ। তো কোয়ান্টাম আন্তরিকভাবেই চায় যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে সুপ্ত সম্ভাবনা এটা জাগ্রত হোক। কেন? কারণ আমরা সবাই একটি মন ছবি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সেই মন ছবিটি হচ্ছে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আর এই স্বর্গভূমি বাংলাদেশের নির্মাণের একজন কারিগর হয়ে উঠুন আপনারা, সেটাই আমাদের প্রত্যাশা। কোয়ান্টামে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায়। ভালো ভাবুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।